তো স্যালাগোমিটার আমরা দেখাতে পারছি না, ল্যাবে নিয়েও যেতে পারছি না, সেই জন্য পুরো ব্যাপারটাকে একটু অল্প অল্প করে রাখা যাতে ওরা দেখতে পায় ভিডিওগুলোর সাহায্যে, সেই জায়গাটা থেকেই শুরু। প্রিয়তোষদা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করছি, মানে অ্যাটলিস্ট আমি প্রথমে যে দুটো এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করব, একটা হচ্ছে গিয়ে সারফেস টেনশন ডিটারমিনেশন অফ আ লিকুইড ইউজিং স্যালাগমোমিটার, আর তারপরে সিএমসি ডিটারমিনেশন সেটা করবো টেনশিওমিটার দিয়ে। এই দুটো এক্সপেরিমেন্টই আমি যে কটা ইউনিভার্সিটি দেখেছি সিলেবাস সবারই 6 সেমিস্টারে আছে, তো সেই অর্থে আমরা সবার জন্যই এটা কভার করছি বলা যেতে পারে। একদম প্রথমে সারফেস টেনশন ব্যাপারটা কি সেটা ওরা থিওরিতেও করে প্র্যাকটিক্যালও করে। আমরা যখন একটা বিকারের মধ্যে লিকুইডটা নিয়ে ভাবি, তখন বাল্কে যখন লিকুইড মলিকিউলস গুলোর কথা ভাবি, তখন এই লিকুইড মলিকিউলস এর চারিদিক থেকে অন্যান্য লিকুইড মলিকিউল সমানভাবে অ্যাট্রাক্ট করছে বা রিপেল করছে। আমরা বলতে পারি বাল্কের মধ্যে যে মলিকিউলস গুলো আছে তার উপরে রেজাল্টেন্ট ফোর্সটা যেটা অ্যাক্ট করছে সেটাকে জিরো। আর যখন আমরা সারফেসের কোনো মলিকিউলের কথা ভাবছি, উপরে যেহেতু লিকুইড আর নেই, যদি থাকে ভেপারের কিছু মলিকিউলস থাকে এবং সেগুলো খুবই কম আছে, ভীষণই লেস ডেন্স আছে, সুতরাং নেট এই সারফেসে যে মলিকিউল গুলো আছে তারা একটা নেট ডাউনওয়ার্ড পুল এক্সপেরিয়েন্স করে। এই নেট ডাউনওয়ার্ড পুলের ফলেই আমরা বলতে পারি যে আমাদের যে লিকুইড সারফেসটা সেটা একটা স্ট্রেচড মেমব্রেনের মতো বিহেভ করে, এবং এটা সারফেস টেনশনের জন্যই হয়। তো সারফেস টেনশনের ডেফিনেশন কিভাবে বলবো আমরা? সারফেস টেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যাক্টিং ট্যানজেন্সিয়ালি across the surface and at right angles to any line of unit length on it. আরেকটা ভাবে কিভাবে বলতে পারি? The surface tension may alternatively be defined as the work done in increasing the surface area of the liquid by unity. আর এরপরেই আমাদের ইউনিটি আসতে হয়। ইউনিট আমরা সিজিএস এ করলে ডাইন্স পার সেন্টিমিটার, আর এসআই এ করলে নিউটন পার মিটার দিয়ে বলি। এরপরে আমি একটা স্যালাগোমিটারের ছবি এঁকেছি, আমার আঁকা খুব খারাপ। মোটামুটি এটা একটা গ্লাস স্যালাগোমিটার, ওপরে একটা রাবার টিউব ফিটেড আছে। পার্টস গুলো যদি দেখি, এটা হচ্ছে গিয়ে রাবার টিউবটা যেটা দিয়ে আমরা সাক করে লিকুইডটাকে উপরে ওঠাই, এটা হচ্ছে গিয়ে বাল্বটা। আর মার্কিংস দেখা যাচ্ছে স্যালাগোমিটারটার মধ্যে। এছাড়া তলার দিকে একটা ক্যাপিলারি টিউব আছে স্যালাগোমিটারের ভেতরে। মার্কিংস গুলোর মধ্যে অন্য মার্কিংস গুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, শুধুমাত্র এই আপার মার্ক আর লোয়ার মার্কটা নিয়েই মাথা ঘামাই। এই আপার মার্ক থেকে লোয়ার মার্কে আসতে লিকুইড গুলোর কতটা ড্রপ করছে সেটাই আমরা কাউন্ট করি। এই স্যালাগমোমিটারটা আমরা একটা স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করে নিই, আর তার তলায় একটা বিকার রাখা হয়। বিকারে যে সলিউশনটা আমরা যার সারফেস টেনশন মাপতে চাইছি সেই সলিউশনটাকে এই বিকারে নেওয়া হয়। এই স্যালাগমোমিটারটাকে ডিপ করা হয় এই সলিউশনটার মধ্যে, এবং রাবার টিউবের সাহায্যে আমরা সাক করে এই লিকুইডটাকে এই স্যালাগমোমিটারের ভেতরে তুলি। মোটামুটি যখন এরকম একটা জায়গায় স্যালাগমোমিটারের উঠে গেছে লিকুইডটা, তখন আমরা সাক করা ছেড়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে ফ্রিলি ফ্লো করছে আন্ডার গ্র্যাভিটি। এই আপার মার্ক থেকে এই লোয়ার মার্কে আসতে কতগুলো ড্রপ পড়ছে সেই ড্রপটাই আমরা মাপি। এটা জল দিয়ে মাপা হয় প্রথমে, তারপরে যে এক্সপেরিমেন্টাল লিকুইডটা আমাদের দেওয়া হয়েছে বা যে সলিউশনটা দেওয়া হয়েছে সেটা দিয়ে নাম্বার অফ ড্রপ কাউন্ট করা হয়। এবং যেরকম স্যারেরা বলছিলেন একটু আগে যে এটা পুরোটাই একটা রিলেটিভ মেথড, উইথ রেসপেক্ট টু ওয়াটার আমরা সারফেস টেনশনটা মাপি। তাহলে আমরা প্রথমে এবার যদি ওয়ার্কিং ফর্মুলাটাতে আসি, যখন আন্ডার গ্র্যাভিটি এই ক্যাপিলারি দিয়ে লিকুইডটা আস্তে আস্তে পড়ছে, মানে এই অরিফিস দিয়ে যখন পড়ছে লিকুইডটা স্ফেরিক্যাল ড্রপলেট হিসেবে পড়ছে আমরা যদি ধরে নিই, তাহলে জাস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ ডিট্যাচমেন্ট আমরা বলতে পারি যে একটা ব্যালেন্স অফ ফোর্স কাজ করছে। দ্যাট ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন mg ইকুয়াল টু 2 পাই r গামা ইনটু ফাই, যেখানে আরটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, গামাটা সারফেস টেনশন, আর ফাইটাকে বলা হয় হারকিন্স ব্রাউন কারেকশন ফ্যাক্টর, যেটা এই ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভর করে। এটা প্রপোর্শনাল টু r বাই v কিউব টাইপের একটা ফাংশন হয়। যাই হোক, যেহেতু একটাই কমন স্যালাগমোমিটার দিয়ে আমরা ওয়াটারেরটাও করছি, এক্সপেরিমেন্টাল লিকুইডেরটাও করছি, এবং ব্যাপারটা একটা রিলেটেড, সুতরাং ফাইটা কেটে যাচ্ছে দুটো লিকুইডের জন্য। এই ফাইটা নিয়ে আমাদের আর এই এক্সপেরিমেন্টটাতে খুব একটা মাথা ঘামাতে হয় না। তাহলে বলবো, হ্যাঁ হ্যাঁ, এই স্ট্যালাগমোমিটারটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় যাতে 15 to 20 ড্রপস পার মিনিট হয়, তা নাহলে দ্য স্ফিয়ার উইল নট বি, ইট উইল নট বি এ স্ফিয়ার, এটা সিলিন্ড্রিক্যাল হয়ে যাবে। এই কথাটা আর কি বলা, সেই জন্য মাঝে মাঝে আমরা পিঞ্চ কর্ক লাগিয়ে দিই। পিঞ্চ কর্ক দিয়ে ওইটাই বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই দুটো লিকুইডের জন্য, ওয়ানটা যদি আমাদের এক্সপেরিমেন্টাল লিকুইড হয়, টুটা যদি জল হয়, তাহলে গামা 1 বাই গামা 2 কে এইভাবে লিখতে পারি, v
V/N1 into T1 by V/N2 into T2, যেখানে Vটা হচ্ছে কি ভলিউমটা ফিক্স, যেহেতু আপার মার্ক থেকে লোয়ার মার্ক আমরা দুটো লিকুইডের জন্যই নিচ্ছি, তাহলে ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। D1 আর D2 হচ্ছে কি দুটো লিকুইডের রেসপেক্টিভ ডেনসিটি। তো আমরা যদি জলের রেসপেক্টে করি, এখানে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে করতে পারি, তাহলে Γ1 by Γ2 ইকুয়াল টু এসে যাচ্ছে N2D1 by N1D2। এই D1 by D2 টা স্পেসিফিক গ্র্যাভিটি থেকে মেপে নিচ্ছে, আর N1 আর N2 টা ড্রপ কাউন্ট করে আমরা মেপে নিচ্ছি। এরপরে আমি একটা ভিডিও দেখাবার চেষ্টা করেছি, যেহেতু স্ট্যালাগমিটারটা যা বললাম দেখাতে পারছি না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের স্ট্যালাগমিটারটা। আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে কি স্ট্যান্ডে লাগিয়ে নিয়ে তারপরে সাক করি। আমি যে ভিডিওটা পেয়েছি পুরোটাই তো ইউটিউব থেকে নিয়ে করা, সেখানে এটাকে অলরেডি খুলে নিয়ে সাক করে ওপরে তুলেছে, তারপরে স্ট্যান্ডে লাগিয়েছে, তারপর ড্রপ কাউন্ট দেখেছে। তো আমরা নর্মালি সেটা করি না, স্ট্যান্ডে লাগানো অবস্থাতেই সাক করি। যাই হোক, এই ভিডিওটাতে মোটামুটি ভালো বোঝা গেছে, যেহেতু সেই জন্য এটাই দেখিয়েছে। লিকুইডটা উঠছে, ওপরে উঠতে উঠতে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে উপরে উঠছে, উপরে উঠে গিয়ে মোটামুটি যখন এইরকম একটা জায়গায় গেছে, তখন আমরা স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি, তারপরে এই আপার মার্কে ছেড়ে দিচ্ছি। এবার ফ্রি ফ্লো হচ্ছে, আপার মার্ক থেকে লোয়ার মার্কের মধ্যে ড্রপ কাউন্ট গুলো করছি। এটা প্রথমে জল দিয়ে করা হচ্ছে, তারপরে যে এক্সপেরিমেন্টাল লিকুইডটা আছে সেটা একটু নিয়ে দুবার ভালো করে রিন্স করে নিয়ে তারপর আবার এক্সপেরিমেন্টাল লিকুইডটা দিয়ে আমরা ড্রপ কাউন্ট করছি। এই মোটামুটি ড্রপ কাউন্ট। এছাড়া আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাপি, স্পেসিফিক গ্র্যাভিটির জন্য একটা ভিডিও রেডি করা আছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা রেডি করেছিলাম ফার্স্ট সেমিস্টারের এক্সপেরিমেন্টের জন্য, যেখানে আমরা ভিসকোসিটি করেছিলাম। যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি ব্যাপারটা একই, ওই পার্টটাকেই রেখে দেওয়া হয়েছে। টেবিলটা দেখিয়ে দেওয়া হয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে এক্সপ্লেন করে নিয়ে কিভাবে ওজন করছি। প্রথমে ড্রাই বটলটাকে, তারপরে ওয়াটার ভরে, তারপরে লিকুইড ভরে, এবং রিন্স করবো কি করে, গাটা কি করে মুছে নেবো, পুরো ডিটেইলি দেখানো হয়েছে কিভাবে ক্যালকুলেট করবো। এই হচ্ছে কি মোটামুটি স্ট্যালাগমোমিটার ইউজ করে সারফেস টেনশন করে বার করবো। পুরোটাই ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা আছে পুরোটাই ডিটেইল দেখানো হয়েছে, স্টুডেন্টদের দেখতে খুব একটা অসুবিধা হবে না। আমাদের এটাই প্রথম চেষ্টা ছিল, গত জানুয়ারি মাসে আমরা এটা করেছিলাম, সেই জন্য সোয়েটার পরা হাত। এটা যোগেশ চৌধুরী কলেজে কাজটা করা হয়েছিল। যাই হোক, সেই ভিসকোসিটির পার্টটুকুই কেটে এনে আবার সারফেস টেনশনে দেখিয়ে দেওয়া হয়েছে। আননোন সলিউশনটা ভরা হচ্ছে এবার, সেটা দিয়ে প্রথমে রিন্স করে নিয়ে আশা করছি একটু ভার্চুয়ালি ল্যাবের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে স্টুডেন্টদেরকে এইভাবে, আর কিছুই নয়। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যালাগমোমিটারের পার্টটা। নেক্সট আছে যেটা এক্সপেরিমেন্ট, একই ধরনের, যেহেতু সেই সারফেস টেনশন নিয়েই আমরা কাজ করছি, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি। দুটো হয়ে গেলে তারপরে একসাথে বোধহয় ডিসকাস করলে পরে সুবিধা হবে বেশি। এটা হচ্ছে ডিটারমিনেশন অফ সিএমসি অফ আ মাইসেল ফ্রম সারফেস টেনশন মেজারমেন্ট ইউজিং টেনশিওমিটার। যেটা প্রথমে বললাম, টেনশিওমিটার নিয়ে এই পার্টিকুলার মডেলটা অ্যাটলিস্ট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আমার নেই। এই পার্টিকুলার মডেলটা আমি চোখেও দেখিনি। আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি, আমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি পড়তাম, সেখানে একটা টেনশিওমিটার ইউজ করতাম, খুব পুরোনো ধরনের টেনশিওমিটার। আমার শুধু মনে আছে সেটাতে একটা পোর্সিলেনের বাটি টাইপের ছিল, তারপরে একটা রিং আমরা ডিপ করতাম। এছাড়া কি করতাম মনে নেই। তো যাই হোক, যেটুকু জোগাড় করতে পেরেছি, যেটুকু বুঝতে পেরেছি, সেটা দিয়েই এটা তৈরি। তো প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি সারফেক্টেন্স কাকে বলবো। সারফেক্টেন্স বা সারফেস অ্যাক্টিভ এজেন্টস বলতে আমরা কিছু অ্যামফিফিলিক মলিকিউলস এর কথা বলি। অ্যামফিফিলিক মলিকিউলস মানে তার দুটো ডিস্টিংক্ট রিজিয়ন আছে কেমিক্যাল স্ট্রাকচারে, একটা তার হাইড্রোফিলিক বা পোলার পার্টটা, আরেকটা তার হাইড্রোফোবিক পার্টটা বা ওয়াটার হেটিং পার্ট বলা যেতে পারে। ডিফারেন্ট টাইপস অফ সারফেক্টেন্স আছে। আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গিয়ে এসডিএস, সোডিয়াম ডোডাসাইল সালফেট। সেটা একটা অ্যানায়নিক সারফেক্টেন্ট। এছাড়া ক্যাটায়নিক সারফেক্টেন্ট হয়, জুইটার আয়নিক হয়, নন আয়নিক হয়। শর্মিলাদি যদি
স্পেকট্রোস্কোপিক্যালি সিএমসি যেটা ডিটারমিনেশন সেটা নিয়ে কথা বলে, তখন বোধহয় এটা নিয়ে আরো একটু ডিটেলসে বলবে। একটু আমি দেখাবো একটা ভিডিওর সাহায্যে আমরা যখন জলে এই সারফেক্টেন্টটাকে ডিসলভ করব তখন কি হয়। আমি এই সারফেক্টেন্ট গুলোকে এরকম একটা ললিপপ মডেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেখানে এই গ্রিন পার্টটা হচ্ছে তার পোলার পার্টটা, আর এই ইয়েলো পার্টটা হচ্ছে কি তার হাইড্রোফোবিক বা নন পোলার পার্টটা। আর এই বিকারটার মধ্যে জল নেওয়া হয়েছে, মোটামুটি এই মলিকিউলস গুলো, সারফেক্টেন্ট মলিকিউলস গুলো যখন জলে পড়ছে তখন ওরা নিজেদেরকে এমন ভাবে অ্যালাইন করবে যাতে হাইড্রোফোবিক পার্টটা যেটা সেটা জলের থেকে দূরে প্লেসড হয়, মানে ওটা একটু এয়ারের দিকে নিজেদেরকে অ্যালাইন করে রাখার চেষ্টা করবে, আর পোলার পার্টটা জলের নিচে থাকবে। তাহলে মোটামুটি এই হচ্ছে কি আমরা অ্যালাইনমেন্ট। যতক্ষণ না সারফেসটা স্যাচুরেটেড হচ্ছে বা তার নেবারিং রিজিয়নটাও স্যাচুরেটেড হচ্ছে, এরকম ভাবে সারফেসে সারফেক্টেন্ট মলিকিউলস গুলো থাকছে। বাট একটা সময় আসবে যখন সারফেসটা বা তার নেবারিং রিজিয়নটা স্যাচুরেটেড হয়ে গেছে, তখন এই সারফেক্টেন্ট মলিকিউলস গুলো নিজেদের মধ্যে সেলফ অ্যাগ্রিগেটস তৈরি করবে। কিভাবে তৈরি করবে? যাতে পোলার পার্টটা জলটাকে ফেস করে, যেহেতু আমরা জলের সলিউশন নিয়ে কথাই বলছি, আর নন পোলার পার্টটা নিজেদেরকে অ্যাজ এ জল থেকে একটু লুকিয়ে রাখবে। এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচারস তৈরি হচ্ছে যেগুলোকে বলা হয় মাইসেলস। এই হচ্ছে আমাদের মাইসেলস এর চেহারা। তাহলে সারফেক্টেন্ট জলে গেলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখলাম। নেক্সট আসা যাক, জলে তো আমরা ডিসলভ করছি, অ্যাজ এ রেজাল্ট সারফেস টেনশনটা কি হবে? আমরা তো জানি যে জলের মলিকিউল গুলোর মধ্যে কোহেসিভ ফোর্সটা বা ইন্টারমলিকুলার ফোর্সেস গুলো বেশ বেশি, সুতরাং জলের সারফেস টেনশনটা বেশ বেশি। এবার তার মধ্যে যখন একটা সারফেক্টেন্টের মলিকিউল আসছে, তখন এই যে কোহেসিভ ফোর্সটা এটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ভেতরে একটা সারফেক্টেন্ট মলিকিউল এসে যাওয়ার ফলে। তো যত বেশি সারফেক্টেন্ট মলিকিউলস আসতে থাকবে, সারফেস টেনশনটা কমতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের টোটাল সারফেসটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। যদি একটু গ্রাফিক্যালি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে কি প্রথমে একদম ইনিশিয়াল অবস্থায়, সাপোজিং ফ্রি শুধু জল আছে, সেই অবস্থায় সারফেস টেনশন যদি এরকম ভাবি, তো যত সারফেক্টেন্ট দিচ্ছি এটা সারফেস টেনশনের ভ্যালুটা কমতে থাকছে। একটা সময়ের পরে দেখা যাবে সারফেস টেনশনের ভ্যালুটা আর কমবে না, মোটামুটি কনস্ট্যান্ট এসে যাচ্ছে। তাহলে এই দুটো লাইনের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, সেখান থেকে আমরা সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশনটা পাচ্ছি, মানে এই কনসেন্ট্রেশনের উপরে মাইসেলাইজেশনটা শুরু হচ্ছে। আমি এখানে যে গ্রাফটা করেছি বা এরপরে যখন এক্সেল এ প্লট করব, সেখানে সারফেস টেনশনটা ওয়াই অ্যাক্সিসে আছে আর এক্স অ্যাক্সিসে লগ অফ কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্টটা নিয়েছি। আমি কোনো জায়গায় এক্স অ্যাক্সিসে জাস্ট ডাইরেক্টলি কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্টটাও দেখেছি, কিন্তু কাজ করতে গিয়ে, গ্রাফটা প্লট করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, লগারিদমিক ভ্যালুটা যদি আমি এক্স অ্যাক্সিসে রাখি, গ্রাফটার নেচারটা বেটার হচ্ছে। তো আমি সেই জন্য কাজটা লগ অফ কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট ধরেই করেছি। আমরা যে কাজটা করব সেটা টেনসিওমিটার ইউজ করে করব। টেনসিওমিটার অনেক ধরনের হয়, আমরা যে টেনসিওমিটারটা ইউজ করছি সেটা ডুনয় মেথডটা ইউজ করে করছে। মানে সেখানে কি হচ্ছে, একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম রিং নেওয়া হচ্ছে, সেই প্ল্যাটিনাম ইরিডিয়াম রিংটা একটা লিকুইড সারফেসে ইমার্স করছে। এবার ইমার্স করে যাওয়ার পরে সেই রিংটাকে আস্তে আস্তে আমরা পুল করছি। পুল করতে করতে একটা সময় আসবে, একটু দেখা যাক ভিডিওর মাধ্যমে, তাহলে খুব ভালো বোঝা যাবে এক্স্যাক্টলি কি হচ্ছে। এই হচ্ছে আমাদের রিংটা, আর এইটা হচ্ছে কি লাল রঙের লিকুইডটা, দেখতে সুবিধা হয় বলে ডিপ করানো হচ্ছে, ইমার্স করছে। এটা ইমার্স করে গেল। একবার ইমার্স করে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে এটাকে পুল করতে থাকছি। যখন পুল করছি, দেখছি তো সারফেস থেকে যখন রিংটা সরে যাচ্ছে, তার সাথে সাথে কিছুটা লিকুইডও ওখানে অ্যাডিয়ার্ড হয়ে থাকছে রিংটার সাথে সাথে। এবার এই রিংটার সাথে লিকুইডটা অ্যাডিয়ার্ড হওয়া অবস্থাতেই কিছুটা উঠতে থাকছে, আনটিল একটা সময় আসবে যখন এই লিকুইডটা রিংটা থেকে ডিট্যাচড হয়ে যাবে। অ্যাডিয়ার্ড হয়ে আছে লিকুইডটা, এবং একটা সময় আসছে যখন লিকুইডটা রিংটা থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে। এই সময়টাতে যে এক্স্যাক্টলি যে আপওয়ার্ড পুলটা হচ্ছে, যে ফোর্সটা হচ্ছে, সেই ম্যাক্সিমাম ফোর্সটাই আমাদের ইকুইভ্যালেন্ট টু হবে সারফেস টেনশন। একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাতে ফিরে আসি, তাহলে খুব ভালো বোঝা যাবে কিভাবে হচ্ছে এটা। আমি ছবির সাহায্যে আরেকবার ওই যেটা ভিডিওতে দেখলাম সেটা বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের লিকুইডটা, রিংটা,
লিকুইডের মধ্যে রিংটাকে ইমার্স করেছি, এবার যখন আমরা উপরে পুল করছি আপওয়ার্ড ফোর্স দিয়ে এফ দিয়ে, তখন এই রিংটার উপরে, এই রিংটার সাথে তো কিছুটা লিকুইড অ্যাডহেড হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা ডাউনওয়ার্ড পুলও কাজ করছে। সেই ডাউনওয়ার্ড পুলটা আসছে কোথা থেকে? না সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের জন্য এই লিকুইডটা একটু রিংটাকে নিচের দিকে পুল করার চেষ্টা করছে। তো যতক্ষণ না পর্যন্ত এই ফোর্সটা এই ডাউনওয়ার্ড পুলটাকে ওভারকাম না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লিকুইডটা অ্যাডহেড হয়ে থাকবে। একটা সময় আসবে যখন এই লিকুইডটা ডিট্যাচড হয়ে যাবে, সেই সময়টাই আমরা ম্যাক্সিমাম ফোর্সটা পাবো, সেখান থেকে আমরা সারফেস টেনশনের ভ্যালুটা পাবো। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি যদি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে F = 4 পাই আর গামা, আরটা হচ্ছে গিয়ে রিং যেটা আছে তার রেডিয়াস, 2 পাই আরটার সার্কামফারেন্স অফ দ্য রিং হিসের জন্য, যেহেতু আমরা দুটো সারফেসই আপার এন্ড লোয়ারই কনসিডার করছি, সেই জন্য আরেকটা 2 দিয়ে ইনটু করা হচ্ছে। তো সেখান থেকে আমরা সারফেস টেনশনটা পাচ্ছি, এটা সেটা গামা = F/4 পাই আর। এবার এখানে একটা জিনিস, মানে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস একটু বলে নেওয়া, এটা যেরকম আমরা সারফেস টেনশনের জন্য মেজার করার জন্য ইউজ করছি, একইভাবে ইন্টারফেসিয়াল টেনশন ইউজ করার জন্য আমরা এই মেথডটাকে ইউজ করতে পারি। আর সারফেস টেনশনটা কোথা থেকে পাচ্ছি আমরা? না ম্যাক্সিমাম যে ফোর্সটা সেটা মেজার করে তার থেকেই আমরা সারফেস টেনশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট যেটা, আমরা তো দেখলাম যে লিকুইডটাকে আমরা ইমার্স করছি, কতটা নিচে অব্দি ইমার্স করব তার উপরে কিন্তু নির্ভর করছে না আমাদের এই ফোর্স এফটা কি হবে। না আমি অনেকটাও নিচে ইমার্স করতে পারি, আবার মোটামুটি সারফেসে জাস্ট অল্প একটু নিচেও ইমার্স করতে পারি। যতক্ষণ ওটা পুরোটা ইমার্স হচ্ছে ততক্ষণ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর আরেকটা জিনিস যেটা, এক একটা ধরনের তো ইনস্ট্রুমেন্ট হয়, কোনো ইনস্ট্রুমেন্ট খুবই দামি ইনস্ট্রুমেন্ট হয়, আমরা 4 লাখ 5 লাখ টাকা দামেরও ইনস্ট্রুমেন্ট দেখেছি, তার সাথে কম্পিউটার অ্যাটাচড আছে, সেখান থেকে ডাইরেক্ট একেবারে গ্রাফ পেয়ে যাওয়া যাচ্ছে। তো আমরা যে ইনস্ট্রুমেন্টটা পেয়েছিলাম একটা ম্যানুয়াল মডেল, আর আমরা যেটা এখানে ইউজ করে ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটু অটোমেটেড মডেল, মানে একটা মোটরাইজ মডেল, মোটর থেকেই ডাইরেক্ট ওটা হচ্ছে, একটু দেখলেই বোঝা যাবে। তো সেখানে আমাদের এই পার্টিকুলার মডেলটাতে আমরা ডাইরেক্ট সারফেস টেনশনের রিডিংটাই পেয়ে যাচ্ছি, আমাদের আর কোনো রকমের ক্যালকুলেশন এই 4 পাই আরটা দিয়ে কোনো রকমের ক্যালকুলেশন করতে হয় না। অনেক মডেল থাকবে যেখান থেকে এফ এর ভ্যালু পাওয়া যায়, আবার ক্যালকুলেশন করে গামা বের করতে হয়, কিন্তু এই পার্টিকুলার মডেলটাতে কিন্তু আমরা ডাইরেক্ট সারফেস টেনশনের রিডিং পেয়ে যাচ্ছি। এই হচ্ছে কি আমাদের জেনকনের যে মডেলটা, তার ছবিটা। এই মোটরটা, এই নবটাকে অন অফ করলে পরে মোটরটা অন হয়। এইটা হচ্ছে কি আমাদের ডায়ালটা, একটু ক্লোজ আপে দেখাই তারপর ভিডিওতে চলে যাব। এটা হচ্ছে কি ডায়ালটা, এটা মেইন স্কেলটা, আর এটা ভার্নিয়ার স্কেলটা। এই যে পয়েন্টারটা আছে, পয়েন্ট ম্যাগনিফাইং লেন্স আছে, যাতে আমরা একটু আরো নিখুঁত ভাবে ভার্নিয়ার স্কেলের রিডিংটা নিতে পারি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সারফেস টেনশনের রিডিংটা পেয়ে যাচ্ছি। নেক্সট আসা যাক এই প্ল্যাটফর্মটাতে। এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম, যেখানে যে সলিউশনটার বা যে লিকুইডটা সারফেস টেনশন মাপতে চাইছি, সলিউশনই বলা উচিত, কারণ এখানে তো আমরা এই পার্টিকুলার এক্সপেরিমেন্টের জন্য অন্তত সারফেক্টেন্ট দিয়ে সলিউশনটা বানিয়েছি। এই পিকারটাতে ধরা যাক সারফেক্টেন্টের সলিউশনটা আছে, একটা প্ল্যাটফর্মের উপরে রেখেছি। এই প্ল্যাটফর্মটাকে ওঠানো নামানো দুভাবে করা যায়, একটা হচ্ছে কি এই নবটা দিয়ে, এই স্ক্রুটা দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে এইটা দিয়ে। যখন আমরা অনেকটা উপর নিচ করতে চাইবো তখন এই নবটা ইউজ করব, আর যখন একেবারে শেষে গিয়ে জাস্ট রিংটাকে ইমার্স করবো এরকম অবস্থায় আসবে, তখন ফাইন টিউনিং করার জন্য এই নবটাকে ইউজ করবো। এবার চলে যাওয়া যাক এই পেছন দিকটাতে। এই পেছন দিকটাও খুব ইম্পর্টেন্ট, ভালো এখানে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে গিয়ে মোটামুটি যে সাইডটা আমি দেখাবার চেষ্টা করছিলাম, আর একটু ভালো করে যদি দেখাই আরো কাছ থেকে, তাহলে এই জায়গাটাতে একটা ব্যালেন্স আর্ম আছে। এই ব্যালেন্স আর্ম থেকে রিংটাকে সাসপেন্ড করা আছে। এই ব্যালেন্স আর্মটা থেকে আরেকটা ইন্ডেক্স নিডল বেরিয়েছে। আমাদের একেবারে এক্সপেরিমেন্ট শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে গিয়ে ইন্ডেক্স নিডলটাকে, ব্যালেন্স আর্মটাকে একটু নামানো ওঠানো করে এই ইন্ডেক্স নিডলটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসা। সেটা কি করে আসবো? এখানে একটা মিরর আছে, মিররের মধ্যে একটা রেফারেন্স মার্ক আছে। আমরা দেখাচ্ছি একটু পরে যে কোথায় নবটা আছে, খুব একটা ভালো দেখাতে পারবো না, একটু পেছনের দিকে আছে। ওই নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপ এন্ড ডাউন মোশন করে আমরা চেষ্টা করব এই ইন্ডেক্স নিডলটাকে একেবারে রেফারেন্স মার্কের সাথে এক করতে, তবেই আমরা বলতে পারবো যে আমার মেশিনটা ইকুইলিব্রিয়াম পজিশনে এসেছে। সরি, আচ্ছা যাই হোক, এটাকে পেছনে, এটা
বলছিলাম এখানে এই ব্যালেন্স আর্মটাকে নড়ানোর জন্য এই জায়গাটাতে পেছনটাতে একটা নব আছে, একটা স্ক্রু আছে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই ব্যালেন্স আর্মটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসতে পারবো। এবার একটু দেখা যাক এক্সপেরিমেন্টটা কি করে করা হয়, বা এক্সপেরিমেন্ট কি করে করা হয়, এক্সপেরিমেন্ট তো সোজাই সেটা নিয়ে নয়, অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টটা কি করে অপারেট করা হয়। এখানে আমরা সলিউশনটাকে রেখেছি প্ল্যাটফর্মটার মধ্যে বিকারটাতে। তারপরে প্রথমে ওই পেছন দিকে স্ক্রুটা যেটা সেটাকে লুজ করে ওপরে অনেকটাই তুললাম, তারপর পেছনের স্ক্রুটাকে টাইট করে দিলাম, এটাকে টাইট করা হলো। এবার নিচে যে স্ক্রুটা আছে সেটাকে অল্প অল্প ঘুরিয়ে জাস্ট এখানে যে রিংটা আছে, খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না, এই রিংটা জাস্ট যাতে ডিপ করে সেইভাবে আমরা এটাকে অল্প অল্প করে উপরে তুলছি। একবার রিংটা ইমার্সড হয়ে যাওয়ার পরে আমাদের আর খুব একটা কাজ নেই, আমরা জাস্ট মোটরটার সুইচকে অন পজিশনে ঠেলে দেব। হয়ে গেল এটা। এবার নেক্সট কাজ হচ্ছে এই মোটরটার সুইচটাকে অন পজিশনে দিয়ে দিচ্ছি। তাহলে এবার আপওয়ার্ড পুরো হচ্ছে, আস্তে আস্তে রিংটা উঠছে, উঠতে উঠতে একটা জায়গায় আসবে যেখানে ব্যালেন্স আর্মটা দেখবো আমরা এরকম উঠে গেছে, সেই পার্টিকুলার জায়গাটাতে এসে এই পয়েন্টারটা থেমে যাবে, সেটাই আমাদের সারফেস টেনশন হবে। আমি সেটা এখানে দুটো ভিডিও দিয়ে পাশাপাশি দেখিয়েছি যে জাস্ট যেখানে ডিট্যাচড হচ্ছে রিং থেকে লিকুইডটা, সেই জায়গায় এই আর্মটা এরকম উঠে যাচ্ছে। আমি দু একবার এরকম করে দেখিয়েছি যে যাতে খুব ভালোভাবে স্টুডেন্টরা বুঝতে পারে কোন পজিশনটাকে আমরা নিচ্ছি। এবার যেই পজিশনে গিয়ে নিডলটা থেমে যাচ্ছে সেটাই আমাদের সারফেস টেনশন হচ্ছে। ডাইরেক্ট আমরা মেইন স্কেল ভার্নিয়ার স্কেলের রিডিং নিয়ে নেব, সেখান থেকে পেয়ে যাব। তো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে গিয়ে একটু এক্সেলটাতে যাব, গিয়ে সিএমসি ক্যালকুলেশনটা দেখব। আমি আবার বলছি এই সেট অফ ডেটাটা আমার নিজস্ব এক্সপেরিমেন্টাল ডেটা নয়, ইউটিউব থেকে আমি যা পেয়েছি সেখান থেকে, ইউটিউব নয় বিভিন্ন ইন্টারনেট সাইটস থেকে যেগুলো পেয়েছি সেই ডেটা থেকে নিয়ে মোটামুটি কালেক্ট করে করা। একদম যখন কোনো সারফেক্টেন্ট নেই, মানে শুধু পিওর জল আছে, তখন সারফেস টেনশন ভ্যালুটা 72.8, তারপরে এখানে 1 মিলিমোলার 2 মিলিমোলার এইভাবে নিয়ে 12 মিলিমোলার অব্দি সলিউশন আছে সারফেক্টেন্টের। এসডিএস ইউজ করা হয়েছে, আর তার করসপন্ডিং এক্সপেরিমেন্টাল সারফেস টেনশনের ভ্যালুগুলো হচ্ছে কি এইগুলো। আমি একটু আগেই বলছি লগ অফ কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট ইউজ করবো, তাহলে যেহেতু যা আমাদের আর এখানে কোনো কাজে লাগছে না, ডাইরেক্ট থেকেই শুরু করবো। ইকুয়াল টু log to the base 10 ড্র্যাগ করে দিলাম। তাহলে এখানে সারফেস ভ্যালুগুলো দেখলে কমতে কমতে পরে দেখা যাচ্ছে এটা মোটামুটি অলমোস্ট কনস্ট্যান্ট আছে, 34.5 34.6 অলমোস্ট এটা কনস্ট্যান্ট আছে, একটু কম একটু বেশি হয়তো হতে পারে। তো আমি সেই জন্য দুটো লাইন ড্র করবো, মিড পয়েন্টে যেটা ইন্টারসেক্টিং পয়েন্টের আশেপাশে সেই 35টাকে ইগনোর করে একদম প্রথম থেকে 35 এর আগে অব্দি একটা লাইন ড্র করব। একই গ্রাফে 35টা ছেড়ে, মানে 34.5 থেকে এই লাস্টে যেখানে লগ সিটা 1.07 সেটা অব্দি আরেকটা লাইন ড্র করব। দুটো যে ইন্টারসেক্টিং পয়েন্ট, আমরা গ্রাফ থেকে কি করে ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, এটা তো আমাদের নর্মাল ম্যানুয়াল গ্রাফ নয়, আমাদের এক্সেলে। তাহলে দুটো গ্রাফে দুটো ইকুয়েশন পাচ্ছি, সেই ইকুয়েশন দুটো থেকে সলভ করে আমরা লগ সি এর ভ্যালুটা পাবো এবং তারপরে তার অ্যান্টি লকটা নিয়ে সিএমসি ভ্যালুটা করবো। তাহলে প্রথমে এই পার্ট অফটা গ্রাফটা প্লট করে নিই। অ্যাক্সেস টাইটেলস গুলো দিয়ে রাখি, না তো আমি পরে ভুলে যাই। এখানে থাকছে লগ অফ সি, আর ভার্টিক্যালে থাকছে সারফেস টেনশন। আমি এসটি দিয়ে আপাতত লিখছি। টাইমস পার সেন্টিমিটারের ভ্যালুটা আমরা মোস্ট প্রবাবলি পাই এখানে। তাহলে এটার একটা ট্রেন্ড লাইন এঁকে দিতে পারি, তার একটা ইকুয়েশন আমাদের হয়ে গেল। কাজ কি, সেকেন্ড সেট অফ যে ডেটা, সিলেক্ট ডেটা অপশনে গিয়ে আরেকটা সিরিজ অ্যাড করছি, সেখানে নেক্সট সেট অফ ডেটা যেটা তার এক্স অ্যাক্সিস এটা,
সরি, আর করেসপন্ডিং y হচ্ছে তাহলে সিমিলারলি এক ট্রেন্ড লাইন করে দিলাম, তারও ডিসপ্লে ইকুয়েশন করে দিলাম। আমরা ইচ্ছে হলে দুটোকে এক্সটেন্ড করতেই পারি ফরম্যাট ট্রেন্ড লাইনে গিয়ে, না করলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের তো ইকুয়েশনটা দরকার, স্টুডেন্টদের দেখতে সুবিধা হবে বলে দরকার হলে এক্সটেন্ড করে দিতেও পারি ফরম্যাট ট্রেন্ড লাইনে গিয়ে। ফরওয়ার্ডে গিয়ে 1 করে দিলে পরে অনেকটাই, আর এটাকে মোটামুটি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু দরকার হলে এটাকে আরো বড় করে দেওয়া যেতে পারে। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই দুটোকে সলভ করলে পরে আমরা সেখান থেকে লগ অফ সিএমসি মানে যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা পেয়ে যাচ্ছি, আর তার অ্যান্টি লগটা নিলেই সিএমসি কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছি। তাহলে মনে হয় করে নিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। 63.956 minus 34.514 bracket close numerator divided by 0.0459 minus 32.28, তাহলে এটা 10 to the power সিএমসি আমরা পেয়ে গেলাম 8.14। আমি লিটারেচার ভ্যালুটাও দেখেছি যে মোটামুটি এইরকমই আসে এসডিএস এর ক্ষেত্রে সিএমসি ভ্যালুটা। এই হচ্ছে কি মোটামুটি আমরা যা আবিষ্কার করেছি, এরপরে স্যারেরা যা বলবেন সেটাই। আমার পার্ট শেষ। হ্যাঁ, অম্বিকেশ দা আপনি একটু অ্যাড করুন, আপনি তো ওটা কাজ করেছেন, প্লিজ। আমি দুটো কথা বলবো। কথা হচ্ছে স্ট্যালাগোমিটারের যেটা একটা রিলেটিভ মেথড, সেই মেথডে যেমন ড্রপ কাউন্ট করে করা যায়, তেমনি ড্রপ ওয়েট মেথডেও করা যায়। আমার মনে হয় ড্রপ ওয়েট মেথডটা বেটার আর কি। অর্থাৎ স্ট্যালাগোমিটার থেকে 20 ড্রপ ধরো জল ফেললাম, স্টিল ওয়াটার, পরে যে লিকুইডটা সেটা 20 ড্রপ ফেললাম, একই বিকারে খানিকটা জল নিয়ে তাতে 20 ড্রপ জল দিয়ে একবার ওজন করে নিলাম, আবার তারপরে 20 ড্রপ লিকুইডটা ফেলে ওজন করে নিলাম। এই ওজনের ডিফারেন্স থেকে 20 ড্রপের ওজন পাওয়া যাবে, 1 ড্রপের ওজন পাওয়া যাবে। সেটা থেকে করলে তখন গামা 1 বাই গামা 2 ইকুয়াল টু m1 বাই m2, এটা সোজা স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন। তাতে এর একটা কম হয় আর কি, নাম্বার অফ ড্রপস কাউন্টিং এ যে কাজ বেশি থাকে তার থেকে অনেকটা সহজ হয়ে যায়। 20 ড্রপ ফেললেই হলো আর কি। আমি কোথা থেকে কোথায় ফেলছি সেই মার্কিংটা আমাকে রাখতে হয় না। যখন নাম্বার অফ ড্রপস কাউন্ট করতে হয় তখন দুটো মার্কের মধ্যে কত ড্রপ হচ্ছে সেটা খেয়াল রাখতে হয়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের মাঝে কটা ড্রপ হলো সেটা কাউন্ট করতে হয়। এখানে সেটা নয়, আমি যে কোনো স্ট্যালাগোমিটার থেকে ভার্টিক্যাল পজিশনে সেম পজিশনে আমি 20 ড্রপ করে ফেললাম একটা বিকারের মধ্যে। 20 ড্রপের ওজন নিয়ে নিলেই ড্রপের ওজন পাওয়া যাবে, তাহলে হয়ে যাবে। এটা আমরা করাই আর কি, আমাদের যাদবপুরে এইটা করি, যাতে কাজটা আরো সহজ হয় এবং এর একটা কম হয় বলে আমার মনে হয়। আরেকটা যেটা সুযোগরা বলছিল, ওই রিং ডিটাচমেন্ট মেথডে সারফেস টেনশন সিএমসি ডিটারমিনেশন, অম্বিকেশ একটু আমি এড করবো। সেটা হচ্ছে যে আমরা এই যে 20 ড্রপ বা 10 ড্রপ, যাই হোক 20 ড্রপটা বেটার হয়, আরো প্রিসিশনটা বাড়ে। সেটা কিন্তু স্টার্ট করতে হবে যেন স্ট্যালাগোমিটারের একই জায়গা থেকে। অর্থাৎ আমি যে দুটো লিকুইডের করব, জলেও যেখানে যদি আমি ফার্স্ট লাইনটা থেকে যেটা মার্কিং বলা হচ্ছে সেই মার্ক থেকে করি, আমার শেষের মার্কিং দরকার নেই, 20টা ড্রপ হলে হলো। কিন্তু দুটো ক্ষেত্রেই ওই স্টার্টিং মার্ক থেকে শুরু করতে হবে, কারণ সেখানে সেই আইডেন্টিক্যাল কন্ডিশনটা মেইনটেইন করতে হবে। আরেকটা কথা কি বলবো অম্বিকেশ, ওই ড্রপ গুলো যে বিকার টাইপটি, সেই বিকারটা মানে আবার ড্রাই করে নিয়ে লিকুইডটা নিয়ে না 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 না, এখানে 3টে ওজন হবে। প্রথমে আমি বিকারে খানিকটা জল নিয়ে একটা ওজন করব, আচ্ছা আচ্ছা, জল নিয়ে ওজন করে নিলাম, তারপরে আবার 20 ড্রপ জল ফেললাম ফ্রম স্ট্যালাগোমিটার, দিয়ে আবার একটা ওজন নিলাম, তারপরে আবার 20 ড্রপ যে আমার লিকুইডটা যা সারফেস টেনশন না একই বিকারই ফেলবো, ওজনের ডিফারেন্সটা করে নেবো। হ্যাঁ ঠিক।
দিয়ে গামা 1 বাই গামা 2 থেকে ওই জাস্ট ডিফারেন্স অফ মাসটাই বসিয়ে দিলে ড্রপের রেশিওতে চলে আসবে। মানে অনেক সোজা হয়ে যায় কাজটা, আর মাস নেওয়াটা অনেক সোজা আর কি, ড্রপ কাউন্টের থেকে পাঁচ কম এবং প্রিসিশনটা বেটার। মেথড ড্রপ কাউন্ট মেথডটা মেথড কোনো সন্দেহ নেই, আমরাও ছাত্র অবস্থায় করে এসেছি। আর যেটা ওই রিং ডিটাচমেন্ট মেথডে, যেটা বারে বারে সুচন্দ্রা বলছিল, চিন্তা আছেন বা প্রতীকদাও আছেন, এরা ভালো বলতে পারবেন। আমরা যেটা করি যে ওই প্ল্যাটফর্মের উপরে লিকুইডটা বসানো হয়, যার সারফেস টেনশন বা যে সলিউশনটা বসানো হয় তার সারফেস টেনশন মাপা হবে। এটাকে বসিয়ে নেওয়ার পরে রিংয়ের যে আর্মটা থাকে আর কি, আর্মটাকে আগে হরাইজেন্টাল করে নিতে হয়। হরাইজেন্টাল অবস্থাতে এবার নিচে স্ক্রুটা ঘুরিয়ে 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 উপর দিকে তুলতে হয়, যাতে রিংটার সঙ্গে জাস্ট টাচ করে যায়। মানে লিকুইডের সারফেসে বা সলিউশনের সারফেসের সঙ্গে রিংটা জাস্ট টাচ করে গেল, রিংটা ইমার্জড হয়ে যাচ্ছে, যে কথাটা বারবার সুচন্দ্রা বলছে। আমার মনে হয় ইমার্জ করলে হবে না, টাচ করলেই হবে। তারপরে ডিটাচমেন্টের জন্য যে এক্সট্রা ফোর্সটা দিতে হচ্ছে সেটাই সারফেস টেনশন হিসেবে আমরা নেব। এইটা আমার মনে হয় ল্যাবরেটরিতে ক্লাসে তখন এটাই আমরা বলি আর কি। আগে ওই আর্মটাকে যেখানে রিংটা ঝুলে আছে সেই আর্মটাকে আগে হরাইজেন্টাল রেখে দিতে হয়, তারপরে প্ল্যাটফর্মে সলিউশনটা বসিয়ে ওই বিকারে, ছোট একটা বিকার মতো থাকে, বসিয়ে আস্তে আস্তে তলার স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে তোলা হয়, যাতে রিংটার সঙ্গে জাস্ট টাচ করে যায়। রিংটা রিমার্জ করে গেলে আমার মনে হয় এক্সট্রা ফোর্স লেগে যাবে, তাতে এর একটা বেড়ে যাবে। এটা আমার মনে হয়েছে সায়েন্স হিসাবে। বাকিটা সঞ্জীবদা বলতে পারবে। কৌশিকদা, আমি যেটা বললাম একটু যদি আপনি বলেন, বা রানাদা আছেন। মানে কাজ না করে কাজ করাতে হবে। স্যার বা রানাদা বা প্রতীকদা বা কৌশিকদা, এই চারজন আপনাকে কিছু বলবেন? আনমিউট করুন একটু। হ্যাঁ, আমি তো আর ওই যেটা দেখানো হতো ওই পয়েন্টারটা একটা মিরর ইমেজ করে ঠিক হরাইজন্টাল আছে কিনা ওইটা দেখে নেওয়া হতো আর কি। এইটা একটা পয়েন্ট, পয়েন্টারটা হরাইজন্টাল আছে কিনা এটা অম্বিকেশ বলেছে, এটা দেখে নেওয়া হতো। কাজ করেই করতাম, ইমার্স অন্তরে পড়ে গেলে দেখতাম রিডিং ঠিক মতন আসতো না, ঠিক আছে, দেখেছি। আর কেন হতো না ভালো বলতে পারছি না, সম্ভবত ওই কাজ করেই ওরা একটা বলে দিচ্ছি সেভাবেই করা। স্যার বলবেন? না, আমার কয়েকটা কিছু বলার নেই, তার কারণ হচ্ছে আমি কোনোদিন টেনসিওরেটটা ইউজ করিনি। এখন থিওরিটিক্যালি যেটা মনে হয় যে ঘটনাটা মানে সারফেস টেনশন যেখানে আসছে সেটা হচ্ছে ডিটাচমেন্টের সময়, এবং ইনভেস্ট কতটা করা হলো বা কি অ্যাটল করা হলো কিনা, সেটা মানে অ্যাটল করা হলো কিনা মানে কন্ট্যাক্টে থাকতেই হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। ঠিক, আমার তো যেহেতু কোনো এই ব্যাপারে কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই, সুতরাং এই ব্যাপারে কোনো কমেন্ট নেই। তবে থিওরিটিক্যালি যে হ্যাঁ, ওই ডিটাচমেন্টের সময়ই এটা সারফেস টেনশনটা প্লে করছে, সুতরাং একদম পুরো ডিপ করে তুলতে গেলে আর একটা হচ্ছে জাস্ট টাচ করে সারফেসের মধ্যে যেটা কিছুটা টাচ হয়ে পারফেক্টলি টাচ আছে। এখন পারফেক্টলি টাচ আছে কিনা সেটা তো আমি জানি না। তারপরে একদম কিন্তু এটা রিগটাকে হরাইজন্টাল থাকতে হবে থিওরিটিক্যালি মনে হচ্ছে আমার, যেহেতু কোনো নেই কোনটা এ হবে সেটা আমরা না আমরা যে একটু বলবো আমি আগের এক্সপেরিমেন্টটা নিয়ে দুটো কশন আমি একটু বলতে চাইছি। একটা হচ্ছে অম্বিকেশ যেটা বললেন যে ড্রপ ওয়েট মেথড, এই মেথড ভালো, কিন্তু প্রোভাইডেড দ্য লিকুইড ইজ নট ভলেটাইল। ভলেটিলিটি যদি থাকে তাহলে কিন্তু ড্রপ ওয়েট মেথড লিডস টু এনর্মাস এরার। আমরা সাধারণত অ্যাকোয়াস সলিউশনস ব্যবহার করি যার ভেপার প্রেশার কম, তার ভলেটিলিটি কম, হয়তো এরারটা থাকে না। কিন্তু কেউ যদি একটা
এটা জলের সঙ্গে একটা ভলাটাইল লিকুইড করতে যায়, যতক্ষণে 20 ড্রপ পড়বে তার মধ্যে ড্রপ ইভাপোরেট করে যাবে, এই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার মনে হয় প্রথমেই একটু বলা উচিত ছিল, যে যেহেতু স্যালামোমিটারের এটা রিলেটিভ মেথড, ওইখানে কিন্তু ভার্টিক্যালিটি অফ দি ইনস্ট্রুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। জলের সময় ঠিক এক্সাক্ট ভার্টিক্যাল, পরে কম্পেয়ারিং মানে কম্পেয়ার যখন করছে লিকুইডটা সেটাও এক্স্যাক্টলি ভার্টিক্যাল, অথবা দে মাস্ট মেক দ্য সেম অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল, তাহলে কিন্তু সবসময় ভুল হবে। ছাত্রদের এটাও বলা ভালো যে দেখো আমি জল নিয়ে করছি, জলের নাম্বার অফ ড্রপ কতগুলো হচ্ছে দেখো, আমি এক্সাক্ট ভার্টিক্যাল রেখেছি, আমি একটু মানে ধরো ভুলের জন্য বা ইচ্ছাকৃতভাবে একটু বেঁকিয়ে দিলাম, সেই জলেই কিন্তু নাম্বার অফ ড্রপস বদলে যাবে। এবং এটাকে ওই লিমিটিং সেন্সে বলা যে আস্তে আস্তে যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াতে চাই, একটা নো, এইগুলো বললে না ছাত্রদের কাছে অনেকটা জিনিস ক্লিয়ার হয়। অর্থাৎ সোজা কথা ওই যে জি ফ্যাক্টরটা ওটা রিপ্লেসড হয়ে যায় তখন জি কস থিটা। এটা একটুখানি ছাত্রদের বোধহয় একটু ওয়ার্ন করে দেওয়া ভালো, যে কেন ভার্টিক্যালিটি বা একদম কম্পারেটিভ অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আর এই ভলিটিলিটির ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি ড্রপ ওয়েট মেথড হয়। কেউ যদি বেনজিন চায় তাহলে কিন্তু ড্রপ ওয়েট মেথড উইল বি হরেন্ডাস রেজাল্ট। এটা জানি সুজিতবাবু আমাদের শিখিয়েছিলেন, আমরা স্যারের জ্ঞান থেকেই আমি এই জিনিসগুলো বলছি। স্যার হয়তো আমাকে একটু সাপোর্ট করতে পারে। টেনসিওমিটার নিয়ে কিছু বলার? না, ক্যাপিলারি রাইজ মেথডে তখন হয়তো শেখানো হয় যে অ্যাঙ্গেল গুলো যদি হয় তাহলে পরে কেমন এগুলো হতে পারে। আমি সুব্রত সিনহা বলছি। একটা তুমি এতেও স্ট্যালাগমোমিটারেও কিন্তু একই প্রবলেম। হ্যাঁ, একই প্রবলেম। কারণ হচ্ছে ওই যে ক্যাপিলারি রাইজে যেটা ব্যাপার থাকে সেটাতে কতটা হাইট উঠবে, কি হাইট উঠবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল। এটা কারণ ওই ক্যাপিলারিটা যেহেতু আছে, ক্যাপিলারিতে আবার অ্যাঙ্গেলের ব্যাপারটা একটু অন্য, যে তোমার ওই যে মিনিসকাস যেটা তৈরি হচ্ছে সেটা গ্লাসের সঙ্গে কি অ্যাঙ্গেল করছে তার উপর, এটা নয়। কিন্তু এটা হচ্ছে যে মানে জি ফ্যাক্টরটা পুরোটা কাজ করবে যদি এক্স্যাক্টলি ভার্টিক্যাল হয়। ক্যাপিলারি রাইজে তো আপনার ইয়েটার উপরেও, আপনার ক্যাপিলারিটা কত অ্যাঙ্গেলে আছে তার উপরেও ডিপেন্ড করে। শুধুমাত্র মেনিসকাসটাই যে করে তা নয়, তার অ্যাঙ্গেলের উপরেও নির্ভর করে। এল ভ্যালুটা তখন ইয়েটা হয়ে যায়, ইয়েটা নিতে হয় মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, মানে তখন দেখা হয় কতটা নেতা। এটা দুটো হচ্ছে যে আমি ওই মেসিতে যখন টেনসিওমিটারে কাজটা করাই, ওই প্রতীকদা সাথে থাকেন এই সমস্ত, আমরা কিন্তু ওই যা কাজটাই করাই, মানে অম্বিকেশ দাও যেটা বললেন সেইটা। তার কারণ একটা হতে পারে যে আমাদের তো অনেক সময় রিং করা, আগে নিলে রিং পরিষ্কার করতে গিয়ে বেঁকে গেল, এই গেল সমস্ত গুলো, সেটা ইমার্স করলে কি কিছুটা লিকুইড ওটাতে লেগে থাকে, এরকম হতে পারে। এই একটা প্রবলেম হয়তো হতে পারে, কারণ আমি তোদেরকে বলেছি এইটা নিয়ে তো এখনো ভেবে দেখিনি, এখন বললো বলে ইমার্স করাই না, কিন্তু জাস্ট টাচ করানো পর্যন্ত ওইটাকেই কশাসলি করানো হয়। এইভাবে মনে হয় ওই ইমার্স করালে যদি আরগুলোতে লিকুইড লেগে থাকে বা এরকম কিছু হতে পারে, তাতে কোনো অসুবিধা হতে পারে কিনা। আর একটা যেটা আমার মনে হয়েছে, যেটাতে বইগুলোতেও কিছুটা থাকে, বইতে আমি দেখছি ওই যে D1/D2 সারফেস টেনশনে আমরা যেটা নিলাম সেটাকে খুব কোর্সলি আমরা বলি যে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আসলে তা নয়, বাই ডেফিনেশন ওটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেনসিটিটার রেসপেক্টে কতটা একই ইয়েতে ডেনসিটি, সেইটার খানিকটা অ্যাপ্লিকেশন ওইখানে থাকে। সেটাও বোধহয় খানিকটা প্র্যাকটিক্যাল বইতে থাকছে, কোনো কোনো বইতে থাকছে না, তাও একটু বলে দেওয়া ভালো আর কি। ওকে, আর কেউ আছেন? হ্যাঁ, মুকুট বলছি। হ্যাঁ, আমিও ব্যাপারটা হচ্ছে যেটা স্যার বললেন, সঞ্জীব বাবু বললেন, নিজে হাতে কোনোদিন করিনি, কিন্তু অম্বিকেশদার কথা শুনে যেটা মনে হলো, আর যন্ত্রটা যেটা সুচন্দ্রা যেটা দেখালো, যে আমরা যদি এরকম একটা করে কোনোদিন দেখতে পারি একটা এক্সপেরিমেন্ট, যে একই সলিউশন নিয়ে একবার জাস্ট সারফেসে টাচ করলাম, একবার একটু তলায় নিলাম, আর একবার বেশ অনেকটা তলায় নিলাম,
এই তিনটের যে ফোর্স যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা এক পাচ্ছি না আলাদা পাচ্ছি, মানে জাস্ট আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য। তাহলে কিন্তু বইয়ে তুমি যদি দেখো, এই তোমরা আলোচনার সময় যেটা দেখছিলাম, সব জায়গাতেই কিন্তু লেখা আছে সারফেসটাতেই টাচ করা উচিত, যেটা অম্বিকেশ দা বললেন আর কি। তো এটা কি এটা হতে পারে যে অ্যামাউন্ট অফ এক্সেস ফোর্সটা লাগছে ওটাকে লিকুইডের ভেতর থেকে তোলার জন্য, ওই সাবসিকুয়েন্ট রিডিং ফোর্সটাও চলে আসছে, কারণ ও যেই যন্ত্রটা অন করছে ও তো কন্টিনিউয়াসলি অলরেডি রিডিং নিতে শুরু করে দিচ্ছে। মানে আমিও এই যন্ত্র কোনোদিন হাত দিইনি, তো এইটা একটা বোধহয় ওরা দেখতে পারে, মানে আমার একটা সাজেশন সেই হিসেবে আর কি। আমি একটা না বেশ কয়েকটা লিটারেচার দেখেছি ইন্টারনেটে, সেখানে কিন্তু ক্যাটেগরিক্যালি বলেছে কতটা লিকুইডটা ইমার্স করা হচ্ছে, কতটা ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে রিংটাকে, তার উপরে নির্ভর করবে না এই গামা ভ্যালুটা। সেটা তাহলে একবার তোমরা যদি একটা মানে ধরো একই সলিউশন যন্ত্রটা তুলে তারপর করে দেখতে পারি, যন্ত্রটা তো হাতেই করে দেখিনি, যন্ত্র আমরাও কেউ ব্যবহার করিনি, সেই জন্যই মানে তাহলে অম্বিকেশের ওই প্রশ্নটা একদম ক্লিয়ারলি আমাদের কাছে একটা যে করতে গিয়ে হয়তো থিওরিটিক্যালি কিছু অসুবিধা হওয়ার কথা না, কিন্তু করতে গিয়ে কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে, যেটা সারফেস থেকে করলে পরে অনেক বেশি এরর ফ্রি হয়, ভেতরে গেলে পরে অনেক বেশি, সেটা হয়তো হতে পারে যে প্রসিডিওরে। সব ইনস্ট্রুমেন্ট তো যে খুব প্রচন্ড ভালো ইনস্ট্রুমেন্ট এমন নয়, ইনস্ট্রুমেন্টাল এররের জন্য কিছু আসতে পারে। কিন্তু আমি বেশ 2-3টে জায়গায় পড়েছি যেখানে বলছে কতটা ইমার্স করা হয়েছে তার উপরে কিন্তু ভ্যালুটা নির্ভর করবে না। ঠিক আছে, এটা তাহলে যন্ত্র হাতে এলে। হ্যাঁ বলুন। আমরা যেটা করেছি ছিলাম মেথডটাকে বলে রিং ডিটাচ, সুতরাং রিং ডিটাচমেন্টটাই ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, যে মুহূর্তে রিংটা ডিটাচ এটা ম্যাক্সিমাম ফোর্সে পৌঁছচ্ছে, একটা গ্রাফও আমি দেখেছি, প্রথম দিকে একটু অল্প, তারপর আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, হতে হতে ওই জায়গায় গিয়ে ম্যাক্সিমাম রিং ডিটাচমেন্ট। হ্যাঁ, আমি একটু যোগ করবো। ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে, যদিও আমরা হাতে নাতে করেছি তা সত্ত্বেও, এটা হচ্ছে সুব্রত যেটা বলেছে আমি করছি, সেটা হচ্ছে যদি আমি ভিতরে ডুবাই অর্থাৎ ইমার্স করা যেতে হয়, এবং সেটা ডিফারেন্ট এক্সটেন্টে, যেটা বিভিন্ন ডেপথ যদি ডুবাই, তাহলে যেটা হচ্ছে যে হোল্ড করছে যে তারগুলো বা তারগুলো, দে বিকাম ওয়েট, অর্থাৎ তাদের মধ্যে কিছু লিক থেকে যাচ্ছে। এইবারে আমি যদি বিভিন্ন ধরো আমি সারফেস টেনশন একটা টোপা অ্যাড করেছি, তাতে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডেনসিটিটাও ঠিক হয়ে যাচ্ছে। একটা সময় যদি বিভিন্ন টাইপের অর্থাৎ ভ্যারিং ডেনসিটির মেটেরিয়াল সাইডে লেগে থাকে, আমাকে যখন ফোর্স দিয়ে ওটাও তুলতে হচ্ছে, সেক্ষেত্রে বেটার হবে যদি আমি ওই রিং হোল্ডার, যেটা মানে রিংটাকে যে হোল্ড করছে তাকে ড্রাই রাখি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে কি হবে, ওই ফ্যাক্টরটাই আমি এলিমিনেট করতে পারছি ইন প্রিন্সিপাল। কিন্তু এর মধ্যে গ্রসলি, হ্যাঁ গ্রসলি কিন্তু আমরা যেহেতু রিং ডিটাচ করার ফোর্সটা নিচ্ছি, গ্রসলি ম্যাটার করবে না। তো সিএমসি ডিটারমিনেশনের ক্ষেত্রে এটা একেবারেই ম্যাটার করবে না, এটা কিন্তু ইন এ সেন্স আমার দরকার অ্যাবসলিউট ভ্যালুটা এখানে নট ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা কোয়ালিটি দেখবো যে আমার সুপারটারের ভ্যালুটা 72 কাছে আসছে কি না, এটা বটেই, কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট আমরা দেখেছি ওটা 72 আসছে না ফর সেভারাল রিজনস। তার মধ্যে পিওর কিনা সেটা একটা ব্যাপার আছে। এছাড়া রিংটা ডিফর্ম, যেটা আমি আগের দিনও পয়েন্টে সুব্রত যেটা মেনশন করলো, রিংটা কিছুদিন পরেই ছেলেরা মুছতে গিয়ে এমন প্রেশার দেয়, শেপটা আর একদম হরাইজন্টাল থাকে না, তখন কিন্তু 72 ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু সিএম ভ্যালুটা কিন্তু খুব একটা ডিফারেন্ট পায় না, কারণ ওই পরপর কমতে থাকে, তারপরে অর্থাৎ দুটো স্ট্রেট লাইন তাদের ইন্টারসেকশন পয়েন্টটা সেটা কিন্তু একই থেকে যায়। এইটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আমি সুচন্দ্র উদ্দেশ্য বলছি যে অনেক সময় সুচন্দ্র এই স্ট্যালাগমোমিটারটাকে ইনস্ট্রুমেন্ট বলেছে, এই ইনস্ট্রুমেন্ট এবং অ্যাপারেটাস এই দুটোর মধ্যে বোধহয় একটা, যেটা আমি বুঝি, সূক্ষ্ম ডিফারেন্স
আছে। ইনস্ট্রুমেন্ট হতে গেলে আমরা তাকে ইনস্ট্রুমেন্ট বলবো যে নিজেও কিছু কাজ করবে, আর অ্যাপারেটাস বলবো যে নিজে কিছু কাজ করবে না, তাকে আমরা ব্যবহার করব, আমরা তাকে দিয়ে কাজ করাবো। অর্থাৎ স্টেলার এটা কোনো মতে ইনস্ট্রুমেন্ট নয়, এটা একটা অ্যাপারেটাস। যেরকম অটোমেটেড তুমি কি বলে যা ভুলে গেল, এই মানে রিং ডিটাচমেন্ট যেটা করা হয় অটোমেটেড যেটা, সেটা কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট বলতেই পারি, কারণ ওই পোর্শনটা ওই সুইচটা অন করার পরে বাকিটা ও নিজে করছে। এই ডিফারেন্সটা বোধহয় আমরা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, নটা। স্যার আমি একটু বলবো, বাপ্পাদিত্য বলছি। হ্যাঁ অবশ্যই। স্যার আমি জেনকন ইনভেস্টমেন্ট একটু কাজ করেছি আর কি রিসার্চ করার সময়। স্যার বেসিক্যালি সার্চেন তো একটা ইন্টারফেসিয়াল প্রপার্টি, সবসময় রিংটা ইন্টারফেসে রাখতে হবে। কারণ আমরা বেসিক্যালি মাপি এয়ার ওয়াটার মাঝখানে যে ইন্টারফেস তার প্রপার্টিটা মাপি। যদি আমরা নিচে ইমার্স করে দিই তাহলে মেজারমেন্টটা অনেকটা কম আসবে, বেশি আসবে না। না 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 বাপ্পা, এখানটা ভুল করছো। আলটিমেটলি কিন্তু আমরা সকলে এ টু জেড সকলেই বলছি আলটিমেট প্রেসারটা হচ্ছে বা ফোর্সটা যেটা মাপা হচ্ছে সেটা হচ্ছে ডিটাচমেন্ট, তখন কিন্তু আমরা এয়ার ওয়াটার ইন্টারফেসটাতে যাচ্ছি। কিন্তু হচ্ছে যদি আমি আগে ডিপ করে রাখি আর না করি তাহলে কি ওই ভ্যালুটার কোনো চেঞ্জ হওয়ার কথা? স্যার চেঞ্জ হবে কেন চলে বলছি স্যার, যদি আমরা কোনো সারফ্যাক্ট্যান্ট মেশাই, প্রথমে যদি সিএমসি ফরমেশনের আগে ওটা চেষ্টা করে ইন্টারফেসে আসতে, এবং সে আসার জন্য একটা টাইম দিতে হয়, যে 5 মিনিট হোক 10 মিনিট গ্যাপ দিতে হয়। যদি আমরা ইন্টারফেস যখন মাপবো, যদি ওটা ইকুইলিব্রিয়ামে না আসে, যদি আমরা মানে ডিফারেন্ট টাইমে মাপি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, তার কিন্তু সাবস্টিটিউশন ভ্যালুটাও আলাদা আলাদা পাবো। একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম টাইম দিতে হয়, অ্যাটলিস্ট 8 থেকে 10 মিনিট। না দিলে কিন্তু আমরা কোনোদিন পাবো না এক্সাক্ট ভ্যালুটা। যদি ভিতরে দিয়ে সবসময় গন্ডগোল হয়ে যায়, যে ভিতরে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকে না, যখন তুলি আমরা তখন ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যায়। সেই জন্য ইকুইলিব্রিয়াম রাখার জন্য সবসময় ইন্টারফেসেই রাখতে হবে। এটা লজিক আছে। স্যার 2 নম্বর হচ্ছে মানে কোনো অ্যানায়নিক সারফ্যাক্ট্যান্টকে সিএমসিটা সাবস্টিটিউশন খুব ভালো পাওয়া যায় না, কারণ সবসময় বলতে একটা ইনক্লুডিভ থাকে যে লং চেন থেকে সারফ্যাক্ট্যান্ট তৈরি করা হয়, অলওয়েজ ইনক্লুডিভ এক্সিস্ট করে যায় সারফ্যাক্ট্যান্টের মধ্যে। এসডিএস নিয়ে করলে যেখানে ওই সিএমসি ব্রেকটা পাওয়া যায়, অ্যাকচুয়ালি ওখানে অনেকটা ডিপ বেশি হয়ে যায়, ডিপ পাওয়া যায়। মানে যেটা সিএমসি যেটা সুচন্দি দেখালেন যে 34.6 ভ্যালু সাবস্টিটিউশনের, ওইটা ওই জায়গাটা প্রায় ওটা 30 বা 32-এ নেমে যায়, তারপর ওটা ডিপ হয়ে আবার উঠে যায়। আপাতত দেখা যায় ইদানিং গেল থাকে। হ্যাঁ, সেই জন্য ল্যাবরেটরি করতে গেলে ক্যাটায়নিক বা নিউট্রাল নেওয়াটাই ভালো, মানে ছেলেদের খুব সুচন্দি করানোর জন্য। আর সিএমসির জন্য যে গ্রাফটা আমরা পাই বেশিরভাগ সিগমাইডাল হয়, দুটো পুরো স্ট্রেট লাইন হয় না। যদি আমরা কম কনসেন্ট্রেশন অ্যাড করি, নেচার নেয়, পুরোপুরি স্ট্রেট লাইন হয় না, বেশি অ্যাড করলে সিগমাইডাল নেচারটা দেখায়। আর একটা যে সূচনাদি বললেন যে প্রথমে আমরা ইন্টারফেস স্যাচুরেট করার পরে তারপরে নিচে ভ্যালুটা সাবস্টিটিউশন কমে, অ্যাকচুয়ালি স্যার বইয়ে এই কনসেপ্টটা মনে হয় ঠিক নয়। কারণ যদি আমরা একটা বিকার নিই, তার যদি এরিয়া হয় সাপোজ যদি 10 সেমি স্কোয়ার, যদি একটা এরিয়া নিই 1 লিটার একটা এরিয়া নিয়ে নিই, কিন্তু এসডিএস এর তো সেমি দেখাবে, 8 মিলিমোলার সিএমসি ভ্যালু দেখাবে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ইন্টারফেসের সঙ্গে বাল্কের একটা ইকুইলিব্রিয়াম বজায় রাখে। আমি যতটা এরিয়া নিই না কেন, এসডিএস হোক আর সিটিবি হোক, ওই সিএমসি ভ্যালুটা ফিক্সড হবে। ওই আগে ইন্টারফেস স্যাচুরেট হয় তারপর বাল্ব থেকে মাইসেল হয়, এই কনসেপ্টটা একটু সবসময় ঠিক নয়। আর এটা একটু সন্দেহ থাকে সবসময়, যদি আমরা বিকারের সাইজ চেঞ্জ করে দিই, যেটা আমরা সাবস্টিটিউশন মাপি, তাহলে সিএমসি ভ্যালুটা হয়তো চেঞ্জ হয়ে যায়। তা তো নয়, আমরা যাই সাইজ নিই না কেন, যাই অ্যামাউন্ট সলিউশন মানে ওয়াটার নিয়ে স্টার্ট করি, সিএমসি ভ্যালু কিন্তু ফিক্সডই পাই। আগে বাল্ক মানে স্যাচুরেট হবে, তারপরে ইন্টারফেস স্যাচুরেট হবে, তারপর বাল্কে সিএমসি হবে, একটা সবসময় তাও হয় না অ্যাকচুয়ালি। এই জন্য সবসময় সাবস্টিটিউশন মাপার জন্য ইন্টারফেসটাই মাপি আমরা, ইকুইলিব্রিয়ামটা বজায় রাখার জন্য। ওকে, থ্যাংক ইউ অল। আমরা যন্ত্র হাতে পেলে বোধহয় এই পয়েন্টগুলো আরো একটু এক্সপ্লোর করতে পারি। তো আপাতত এই আলোচনাটা বোধহয় এখানে শেষ করি। যদি আর কেউ আর একটা পয়েন্ট বলে নি, ওই জেনকন মানে ইনস্ট্রুমেন্টটা খুব ভালো তো নয় অ্যাকচুয়ালি, ওই ভ্যালু সবসময় 72 পাওয়া যায় না। আমরা যদি 7 তাহলে একটা ফ্যাক্টর আমরা করি, হার্কিন জর্ডন ফ্যাক্টর, মানে যে ভ্যালুটাই পাই ওই টেম্পারেচার ওয়াটার ভ্যালু,
তার পার্টিকুলার যেটা থিওরিটিক্যাল ভ্যালু ডিভাইডেড বাই ওটা করে দিয়ে তারপরে সাবট্রাক্টটা অ্যাড করার পর ওটা গুণটা করে দিই আমরা, যে ফ্যাক্টরটা আর কি, তাহলে ওই সাবস্টিটিউশন ভ্যালুটা অ্যাকচুয়ালি ভালো থাকে। বাবা ইনস্ট্রুমেন্টটাকে আমরা ক্যালিব্রেট করি কি করে, আমি খুব একটা ভালো কিছু পাইনি, এক একটা জায়গায় এক এক রকম লাগে। ওটা খুব একটা ক্যালিব্রেট করার দরকার লাগে না, ওই একটা যেগুলো আমরা ব্যালেন্স আর থাকে না, যে একটা মাঝখানে ওয়াটার ড্রপ থাকে, যে ব্যালেন্স গুলো ইউজ করি আর কি, মানে ব্যালেন্স বা কোনো ইনস্ট্রুমেন্ট যখন ঠিকঠাক বসেছে কিনা ওটাই চারদিকে বসে নিয়ে আমরা দেখে নিই ওটা ঠিকঠাক প্ল্যাটফর্মটা ঠিকঠাক আছে কিনা, স্পিরিট লেভেল দিয়ে দেখে নিবা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ। আর রিংটাকে দেখে নিতে হবে একটু কোনো দুমড়ে গেছে কিনা বা কোথাও কিছু টুইস্টেড হয়েছে কিনা দেখে নিতে হয় আর কিছু দরকার পড়ে না। আমি বেশ কয়েকটা ইনস্ট্রুমেন্টে দেখেছি রিং এর উপরে একটা পেপার বসিয়ে সেটা থেকে একটা ক্যালিব্রেশন করে সেটা দিয়ে ইনটু করছে, সেগুলো কিছু করার দরকার হয় না, মানে দরকার পড়ে না, কারণ সেই জন্য যদি টপ 13 জন ফ্যাক্টরটা না গুণ করে দিলে হয়ে যায় আর কি। আচ্ছা, খুব বেশি দরকার পড়ে না আর কি। একটা কথা আমি একটা লেখা দেখেছিলাম যে এই ডুনয় মেথডে রিংটা শুড বি মানে যত দামি যন্ত্র তার সঙ্গে অ্যাসেসরিজ, মানে ওই যে প্ল্যাটিনাম, ওই যে রিং ভালো কোয়ালিটির প্ল্যাটিনাম ইরিডিয়াম হওয়া উচিত, তাহলে জিনিসটা মানে ওই ওই যে ডিট্যাচমেন্ট মানে গায়ে লেগে থাকা ব্যাপারটা হয়তো একটু কমে, মানে একেবারে পারফেক্টলি ক্লিন হতে হবে, ভালো ক্লিন হতে হবে। হ্যাঁ, সেটা করতে হয়, ওটা অ্যাসিডন দিয়ে ওয়াশ করার পরে একটু আগুনে পুড়িয়ে নিতে হয় রিংটা। হ্যাঁ, সেটা দেখেছিলাম। হ্যাঁ, অ্যাসিডন ওয়াশ করবে ওটা আগুনে একটু পুড়িয়ে নেবো, তাহলে পুরোপুরি ইনক্লুডে চলে যায়। থ্যাংক ইউ, এটা আগে জানা থাকলে সুচন্দ্রার বোধহয় একটু সুবিধা হতো না। ওটা বাপ্পাকে দিয়ে করে নিতে পারতে হবে, প্রথম যদি ভালো ডেটা লাগতে পারি সিটিআই দিয়ে ডেটা দিয়ে দিতে পারি, মানে সুন্দর ব্যাপার। দিয়ে দাও, আমরা গ্রুপে যেটা এক্সেল শিট করব সেটা তোমার দেওয়া ডেটা দিয়ে আমরা করে নেব, আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তুমি কি লগারিদম অফ সি নিয়ে করছো নাকি শুধু সি নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে করছো? না, লগ নিয়ে করতে হবে, কারণ হচ্ছে কি যখন কনসেন্ট্রেশন খুব কম করা হয় তো এমন দেওয়া হয়, মানে যদি আমরা ভালো গ্রাফ পেতে চাই মানে রেঞ্জটা থাকতে হয় 1 × 10⁻⁶ মোলার রেঞ্জে। আচ্ছা, তখন কম কনসেন্ট্রেশন পাওয়ার জন্য লগারিদম করে গ্রাফটা সুন্দর সিগমেন্টাল নেচার দিতে হবে, নাহলে ওটা পাবো না আমরা। সিগময়েডাল নেচার এখানে বসিয়ে তুমি এক্সেল থেকে কি করে করবে একটু ভেবে না, ওটা যেটা করতে হয় যেখান থেকে লিনিয়ার পার্টটুকু ওইটুকু নিয়ে ফিটিং করতে হয়। আচ্ছা, তুমি আমাকে একটু ডেটাগুলো দিও, তাহলে সেখান থেকে আমরা আরেকবার চেষ্টা করব। হ্যাঁ, দেওয়া যেতে লগান বলে দেবো। ভেরি গুড, ঠিক তো থ্যাংক ইউ বাপ্পাদিত্য। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা এই লাইনে কাজ করেছে তো জাস্ট বলতে চাই যে আমার নিজে যেটুকুনি সায়েন্স কলেজে এক্সপেরিমেন্ট করেছিলাম তার থেকে আমার মনে হয় যে স্টুডেন্টদের এই সার্কিটের সলিউশনটা বানানোর পদ্ধতিটাও একটু শেখানো দরকার, মানে এত ফ্রদিং হয় সেখানে কিভাবে যদি অনেকক্ষণ ভিজিয়ে থেকে আস্তে আস্তে মানে খুব ভিগারাসলি শেপ না করা, মানে এই জায়গাগুলো আমার খুব একটা তো অভিজ্ঞতা নেই, যদি কেউ বলেন একটু সেটা একটু ভালো হয় কিভাবে সলিউশন মেজার মানে বানানোর। হ্যাঁ, মানে এখানে ফেনা হয়ে যায় এই মানে বানাবো ওটা, তা ওটা কি গা বেয়ে আস্তে আস্তে জলটা ঢালতে হবে, মানে ডিরেক্টলি জলটা ঢালা যাবে না, মানে এই সিলিন্ডার আস্তে আস্তে জলটা ঢালবো আমরা। ভলিউমেট্রিকে বানাবো তো, ভলিউমেট্রিক। হ্যাঁ, ভলিউমেট্রিক। যদি 5 ml বানাই বা 10 ml বানাই আমরা, ওটা কিন্তু ডিরেক্ট জলটা ঢালবো না, ওই সাইড দিয়ে একটু ভলিউমেট্রিকটা কাট করে নেবো, একটু কাট করে নেওয়ার পরে সাইড দিয়ে ড্রপ বাই ড্রপ আস্তে আস্তে ঢালবো। আর ভলিউম মেকআপটা আমরা সঙ্গে সঙ্গে করবো না, যদি একটু ফেনা হয়ে যায় আমরা 5 বা 10 মিনিট ওয়েট করবো, ওয়েট করার পর দেখা যাবে একটু হয়তো কম আছে, তখন আবার ওটা 1-2 ড্রপ দিয়ে অ্যাডজাস্ট করবো, একসঙ্গে করা যাবে না। ঠিক আছে। তবে এখানে আমি একটু বলে দিই যে এইখানে যে ফ্রদিংটা ডেফিনেটলি বাপ্পা যেটা বললো এইভাবেই করতে হয়, ঠিক কথা, কিন্তু খুব বেশি সিরিয়াস প্রবলেম এটা হয় না, কারণ আমরা জানি যে এই যে ফেনার যে সারফেস সেটা হচ্ছে বেস্ট পসিবল ম্যাটেরিয়াল, সুতরাং ওর মধ্যে যে এক্সট্রা ভলিউম অফ সলিউশন থাকে দ্যাটস রিয়েলি নেগলিজিবল, কিন্তু তবুও ওইভাবে করতে যদি হিউজ পরিমাণ ফেনা হয় তখন সেই নেগলিজিবল গুলো অ্যাডেড আপ হয়ে গিয়ে দিতে পারে। হ্যাঁ, যার ফলে মাঝে মাঝে ক্যাপটা খুলে দিতে হয়, খুলে দিলে এয়ার যখন বেশি যায় তখন ওই ফেনাগুলো খুব সহজ ফেটে যায়,
এই আর কি। তো আমরা তাহলে এবার অন্য জায়গায় চলে যাই। শর্মিলাদি, তুমি বোধহয় আর একটু অন্য কিছু বলবে। তুমি একটু দেখে নাও ঘড়িটা, এবং কতটা বলবে সেই অনুযায়ী বলো। হয়তো ফাস্ট হওয়ার দরকার নেই, কারণ আমরা ইচ্ছে করলে আরেকটা দিন নিতেই পারি। তো তুমি সেভাবে শুরু করো। না, ফার্স্ট তো হয়ে গেছে, ফাস্টও হব না। আচ্ছা, আই থিংক ইউ ক্যান স্টার্ট। হ্যাঁ, শেয়ারিং দেখা যাচ্ছে কিনা বলো। দেখা যাচ্ছে। ইয়েস, আমি আবার দিনের প্রেজেন্টেশনটায় যাই। আমি একটা জায়গায়, সেটা খুব সম্ভবত আজকে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। ডিটারমিনেশন অফ ইন্ডিকেটর কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড বেস ইন্ডিকেটর স্পেকট্রোফটোমেট্রিক্যালি। এটার আমরা একটা ইউটিউবে ভিডিও করে আপলোড করে দিয়েছি জন্য, এবং ওখানে ডিটেইলস ডিসকাশন করেছি। আপাতত এইটা নিয়ে আমি আমার মতন করে একটু বলছি। Determination of indicator constant of an acid base indicator spectrophotometrically. তাহলে আমাদের একটা এইটা আমাদের CU নাম্বারটা এই। So we have to work with acid base indicator. প্রথমে ছাত্রদের বলা, what is an acid base indicator? We know that it is a weak organic acid or base which have distinctively different colors in acidic and alkaline solution. এবং তাহলে ডিফারেন্ট কালার যেহেতু হচ্ছে, এন্ড পয়েন্ট যখন আমরা টাইট্রেট করি, ছেলেমেয়েরা যেটা সব থেকে ব্যবহার করে সেটা হচ্ছে ফেনাপথালিন। সেটা হচ্ছে কালারলেস থেকে অ্যাসিডিক মিডিয়ামে পিঙ্ক কালার হয় ইন দ্য বেসিক মিডিয়াম। তাহলে দিস ইজ এ গুড এক্সাম্পল অফ অ্যান অ্যাসিড বেস ইন্ডিকেটর। এই প্রিয়তোষ, কারোর বোধহয় একটা গলার আওয়াজ, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে আমরা তো ফেনাপথলিনও ইউজ করতে পারতাম, বাট উই আর ইউজিং ব্রোমোক্রিস্টাল গ্রিন as the acid base indicator. তাহলে আমার কি লাগবে এই কাজটা করতে গেলে? I need an acid base indicator, কয়েকটা বাফার সলিউশন বানাতে হবে, এবং আমাকে অ্যাবসর্পশন স্পেকট্রা দিতে হবে for these buffer solutions with this acid base indicator. এবার আসা why this color change occurs, এটা কিন্তু ছাত্রদের হিসেবেই আমি বলছি কথাগুলো। Why this color change occurs for an acid base indicator? Because acid base indicators basically into tautomeric forms, এবং সেই টটোমার এইটার থেকে ওইটায় কনভার্সন হয়, ওটার থেকে এটায় হ্যাপিলি কনভার্সন হয় ডিপেন্ডিং আপন দ্য পিএইচ অফ দ্য সলিউশন। এবং আমাদের অ্যাসিড বেস ইজ, তাহলে এইটার একটু চেহারাটা দেখা যায় কি টটোমার্স হয়। সো দিস ইজ দ্য ব্রোমোক্রিসল গ্রিন। এখানে দেখা যাচ্ছে একটা কিটো গ্রুপ, এখানে একটা ফেনলিক ওইচ গ্রুপ আছে। এইটা হচ্ছে যখন আছে, এটা যখন ডিপ্রোটোনেটেড হয়, একটা H প্লাস বেরিয়ে যায়, তখন আইদার এই ফর্ম বা দিস ইজ দ্য সেম মিরর ইমেজ অফ দিস অর এই ফর্মটা হয়। তো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা হচ্ছে within the pH range of 3.8 to 5.4 to be very precise. এর নিচে যদি কিছু থাকে, pH 3.8 এর নিচে, it is absolutely the alkaline, এর ওপর অ্যাসিডিক, এর ওপরে যদি কিছু থাকে, that is absolutely the ionized form of the indicator বলতে পারি, বা this is the conjugate base বলতে পারি, বা এটাকে deprotonated form বলতে পারি। আমার এই যে ফর্মটা এটাকে আমরা HIN বলে রিপ্রেজেন্ট করছি, এবং ডিস্টিংটিভলি ইয়েলো কালার যদি পিএইচটা 3.8 লেস হয়, সো এটাকে আমরা বলছি নন আয়নাইজড ফর্ম অফ দ্য ইন্ডিকেটর, অ্যাসিডিক বা প্রোটোনেটেড ফর্ম। আর যখন এই পিএইচটা 5.4 অর মোর হয়ে যায়, তখন হচ্ছে ইট ইজ দ্য আয়নাইজড ফর্ম অফ দ্য ইন্ডিকেটর। সো এটাকে কনজুগেট বেস বা ডিপ্রোটোনেটেড ফর্ম। আমরা অ্যালকালাইন ফর্ম অফ দ্য ইন্ডিকেটরও বলতে পারি, বিকজ আমরা ধরে নিচ্ছি ইট হ্যাজ রিচড ইটস অ্যালকালাইনিটি। এবং যত পিএইচটা, যত অ্যাসিডিক হবে সলিউশনটা, এই যত পিএইচটা কমাতে থাকবো, তত এই ডিসোসিয়েশন উইল বি সাপ্রেসড। আর যত পিএইচ বাড়াবো,
অ্যাসোসিয়েশনটা হতে থাকবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এবং কেন আমরা ব্রোমোক্রিস্টাল গ্রিন চুজ করলাম, বিকজ ফেনপথ্যালিন যদি নিতাম আমার একটা ফর্ম কালারলেস হতো, একটা ফর্ম পিঙ্ক হতো, তাহলে তার জন্য আমরা, এবং সেই পিএইচ রেঞ্জটাও ডেফিনেটলি আরো হতো, আমরা আরো ইন্ডিকেটর ইউজ করতে পারতাম। থাইময়েল ব্লু, সেটাতে একেবারে খুব বেশি অ্যাসিডিক রেঞ্জে হয়। রেড অ্যান্ড ইয়েলো, এর মধ্যে খুব কালার ডিফারেন্স আমি বুঝতে পারি না। এর ইন্টারমিডিয়েট রেঞ্জটাকে নিয়ে আমাদের কাজ, বাফার যে বাফারটা এই রিজিয়নটার মধ্যে লাই করবে। তাহলে আমরা জানি খুব ভালো করে HIN মানে ব্লু কালার অ্যান্ড ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার মেশালে গ্রিন কালার হয়। তাহলে গ্র্যাজুয়ালি আমি যদি এর মধ্যে কয়েকটা বাফার সলিউশন বানাই, তাহলে এটা হলুদ থেকে আস্তে আস্তে একটু একটু করে ব্লু আসছে, করতে করতে গ্রিন হতে 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 এটা ব্লুতে চলে যাচ্ছে। আমার আরো ইন্ডিকেটর আছে, মিথাইল রেড আছে, ব্রোমোথাইলমল ব্লু আছে, কিন্তু কোনোটাতে এরকম প্রোনাউন্সড কালার চেঞ্জ দেখতে পাওয়া যায় না। সো আমরা ব্রোমোক্রিস্টাল গ্রিন ইজ আওয়ার চয়েস ফর দিস রিজন। এখানে আমি দেখাচ্ছি যে কিরকম রেঞ্জ অফ কালার্স, সো নাইস, যে এটা pH 1 অ্যাপ্রক্স আর এটা হচ্ছে pH 13। তাহলে একদম এই pH এ একদম ইয়েলো, এই pH এ একদম ব্লু। এন্ড আমরা যে রেঞ্জটা চুজ করব আমাদের বাফার, আমাদের তাহলে গ্রেডেশন অফ কালার্স পাবো। তাহলে আমরা বাফার যদি এই রিজিয়নে বানাই, তাহলে সেম অ্যামাউন্ট অফ ব্রোমোক্রিস্টাল গ্রিন যদি প্রত্যেকটাতে দিই, এন্ড সিন্স দিস ইজ অ্যান ইন্ডিকেটর, তাহলে এইটা কালার্ড সাবস্টেন্স, এটার একটা অ্যাবজর্পশন হবে। তাহলে সেইটাকে যদি আমরা মাপি, তাহলে ফর আ পার্টিকুলার ওয়েভলেংথ আইদার দ্য অ্যাসিডিক রেঞ্জ or the basic range, আমরা স্পেকট্রাটা দেখবো, but we will work within this range of the মানে of the pH বাফার গুলো আমরা এই রেঞ্জের মধ্যে বানাবো। এবার আমরা এই অঙ্কর পোর্শনটা একটু আসি, মানে ফর্মুলা গুলো। আমরা HIN নিয়েছিলাম, তাকে এটা হাইড্রোলাইজড হলো, অ্যাসিড ডিপ্রোটোনেটেড হলো, IN মাইনাস হলো, তাহলে KIN is equal to activity terms এ লিখলাম। and since we are taking very dilute solutions of the ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর, তাহলে আমরা এটাকে কনসেন্ট্রেশন টার্মসে লিখতে পারি। তাহলে এটাকে যদি একটু ট্রান্সপোজ করে লিখি, তাহলে H প্লাস ইজ ইকুয়াল টু KIN HIN বাই IN মাইনাস। তাহলে এটাকে যদি লগ ফগ বসিয়ে দিই, তাহলে আমরা we can generate the Henderson's equation for this set of solutions। আমি এখানে বলবো that pH is equal to pKIN, this is the indicator constant, plus log IN মাইনাস, এটা মাইনাসটাকে প্লাস করেছি বলে এটা উপরে উঠে গেছে। IN মাইনাস হচ্ছে তার অ্যালকালাইন ফর্মে যা আছে, যতটা আছে, একটা প্রত্যেকটা কিন্তু বাফার আলাদা আলাদা বাফার, তার আলাদা আলাদা pH এবং কতটা রেমন্যান্ট HIN আছে। এই রেশিওটা আমি ক্যালকুলেট করতে পারি ইউজিং অ্যাবজর্বেন্স ডেটা। আর এই ভ্যালুগুলো তো আমরা কাকে কার সঙ্গে কি মেশাবো, তারপরে pH একটা অটোমেটিক্যালি আমরা জানতে পারি ইউজিং হেন্ডারসনস ইকুয়েশন। তাহলে দেখা যাচ্ছে যত pH বাড়াচ্ছি তত IN মাইনাস ফর্ম হচ্ছে, সো দিস রেশিও উইল গো অন ইনক্রিজিং। তাহলে pH যত বাড়াবো এই কোয়ান্টিটিটা বাড়তে থাকবে। সো এইটা হলো আমার প্যারেন্ট ইকুয়েশন, এইটা দিয়েই আমরা যা কিছু করার করব। এখন আমরা কি করে রিড করব? আমরা স্পেকট্রাটার দিকে যদি তাকাই, তাহলে ব্রোমোক্রিস্টাল গ্রিন এরকম একটা স্পেকট্রা দেয়। তার মানে এটা আমরা যদি লাল মার্কটাকে ফলো করি, লাল মার্কটা হচ্ছে pH around 5.9, তাহলে দেখা যাচ্ছে এইটাকে যদি আমরা একটা ল্যামডা ম্যাক্স ধরি ইন দি অ্যাসিডিক রিজিয়ন, আর এটাকে যদি করেসপন্ডিং অ্যালকালাইন রিজিয়ন বলি, তাহলে এটা 615। তাহলে আমরা 5.9 যেটা হায়ার, মানে এর পক্ষে অ্যালকালাইন, তাহলে এইটারও এখানে কিছুটা অ্যাবজর্বেন্স আছে, দিয়ে এখানে গিয়ে এটা বেড়ে গিয়ে এইভাবে চলে। এবার যদি আমরা খুব লোয়ার pH ধরি, এইরকম রেঞ্জটাকে ধরি, তাহলে এর এখানে হায়ার অ্যাবজর্বেন্স আছে, কিন্তু এর এখানে একেবারে নেই তা না, কিছুটা অ্যাবজর্বেন্স আছে। তাহলে আমরা যে বাফার গুলো বানাবো, সেই বাফার গুলো pH গুলো আমরা বললাম যে 3.8 থেকে 5.4 এই রিজিয়নটা, তার মানে আমরা এই রিজিয়নটার কথা ভাবছি। তাহলে দু জায়গাতেই কিন্তু এর অ্যাবজর্বেন্স আছে। তাহলে আমরা কোথায় মাপবো? রিডিংটা আমরা তো একটা ল্যামডা ম্যাক্সেই রিড করতে পারি, আমরা তো ওদের বলতে পারি না দুটোতেই করতে পারা যায়। বাট সিন্স এখানে অ্যাবজর্বেন্স ভ্যালুটা বেশি আছে, উই উইল মেজার ইট এট 615। এবং যেখানে আমরা দেখছি লিটল HIN আছে আর
এবং এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাবজর্বেন্স, আর আমি স্প্লিটটা যখন আমি রেজাল্ট করবো, মানে যখন এক্সাম এক্সপেরিমেন্টটা করবো, আমি একটা বেটার স্প্লিট পাবো অফ দি অ্যাবজর্বেন্স ভ্যালুস। তাই জন্য আমরা 615 এই রিডিংটা নেব। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, আমরা এতদিন অব্দি যেটা করে এসছি, আমরা সত্যি এই সমস্ত নাড়াচাড়া করার টাইম পাইনি, কখনো দেখিনি। আমরা কিন্তু ব্লাইন্ডলি এই এক্সপেরিমেন্টটা করতাম এট 570 ন্যানোমিটার। আমরা এই জায়গায় যদি এই রিডিংটাকে নিই, এই কথাটা আমি আগের দিনকে নিতিনের সঙ্গেও ডিসকাস করেছিলাম, তো আমাকে বলেছিল ইয়েস ইউ শুড প্রসিড ফর 615 ন্যানোমিটার, আমরা এইখানে নিতাম। আমি পরের এক্সপেরিমেন্টটা আননোন পিএইচ যখন ক্যালকুলেট করতে গেলাম, তখন আমার পিকে ইন্ডিকেটর ভ্যালু ব্রোমোক্রিস্টাল গ্রিন দরকার হলো। আমি ইন্টারনেট খুঁজে 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 আমি দেখলাম আরে আমাদের ছেলেমেয়েরা 4.5, 4.45, 4.4 এইসব পিকে ইন্ডিকেটর পায়, কিন্তু পিকে ইন্ডিকেটর ফর ব্রোমোক্রিস্টাল ইজ 4.7073, 4.7 একটা। তাহলে আমাদের কোথায় ভুল হচ্ছে? তখন আমার মনে হলো যে আমি আসলে মাপছি এই জায়গায় যেখানে অ্যাকচুয়ালি আমি যতই রেশি, বাট একটা নিচের এই ইকুয়েশনটার মধ্যে একটা ডিফারেন্সের ভ্যালু আছে, তাহলে দ্যাট ডিফারেন্স ভ্যালু মেক্স আ লট অফ ডিফারেন্স। তাই জন্য আমরা চুজ করছি 615 ন্যানোমিটার এজ দ্য মানে রিজিয়ন আমরা যে এক্সপেরিমেন্টটা যেখানে করবো, বিকজ অল হ্যাভ এনি পিএইচ ইন বিটুইন, মানে একটা করে অ্যাবজর্বেন্স ভ্যালু আছে। তাহলে আমাকে একটা বাফার বানাতে হবে, তার মধ্যে ব্রোমোক্রিস্টাল গ্রিনটা দিতে হবে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য pH of the solution in the buffer, তাহলে আমরা অ্যাবজর্বেন্স ভ্যালু গুলো পাবো। So I'm setting the wavelength now not at 570, I'm setting it at 615 nanometers. মিনিটে একটা কথা বলবো, একটু অ্যাড করবো। আপনি প্লিজ আগে স্লাইডটাতে যান। হ্যাঁ নিশ্চয়ই। এই রকম ক্ষেত্রে যেখানে দুটো স্পেকট্রাম বা দুটো ব্যান্ড আছে, অ্যাবজর্পশন ব্যান্ড আছে, তখন জেনারেল পলিসি হচ্ছে যে আমাদের আসলে কেন এই এরারটা আমরা পেয়েছিলাম যখন 570 করেছিলাম, আর কেন সেটা কমে গেছে এরারটা যখন আমরা 615 করছি। কারণটা হচ্ছে এই 570 মধ্যে আমার এই যে রেড স্পিসিজের জন্য বা HIN স্পিসিজের জন্য যে অ্যাবজর্পশন, তার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ছিল, সেটাই এরা দিয়েছে, সেটাই এরা দিয়েছে। জেনারেল পলিসি হচ্ছে, এবং দিস ইজ আ ক্লেভার পলিসি, যদি আমরা এই ডান দিকের ব্যান্ডটাকে মনিটর করতে চাই, অর্থাৎ 600 ওই রেঞ্জের যে ব্যান্ডটা, সেটাকে যদি মনিটর করতে চাই, তাহলে উই শুড গো আইদার টু দ্য ম্যাক্সিমাম ল্যামডা or anywhere in the right position, ওর ডান দিকে গেলে বাঁ দিকে তার কোনো কনফিউশন থাকবে না। একই ভাবে যদি আমরা বাধ্য হই বা আমাদের কোনো দরকারে আমরা যদি অ্যাসিড ফলটা নিতে চাই, অর্থাৎ 450 কাছাকাছি, উই শুড গো টু দ্য লেফট অফ ইট। একদম ওকে, তাহলে উই ক্যান অ্যাভয়েড দিস। কথাটাই আমি বলবো পরের এক্সপেরিমেন্টে যখন পিএইচ বার করবো। হ্যাঁ, এটা একদম ডান দিকে সরা, একদম বাঁ দিকে সরা, এটা আমি দেখাবো এর পরের এক্সপেরিমেন্টটায়। তো আপাতত কি করতে হবে ছেলে মেয়েদের, একটা বাফার বানানোর জন্য ওদের এক্সাক্ট একটা 0.4 নর্মাল NaOH লাগবে, একটা এক্সাক্ট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড লাগবে। তার জন্য আমি তো কোনোটাই, এগুলো সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমি একটা অক্সালিক অ্যাসিড সলিউশন বানাবো, একটা NaOH বানাবো, একটা N/2 অ্যাসিটিক অ্যাসিড বানাবো, ডেফিনেটলি 0.4 এর বেশি স্ট্রেন, তারপরে স্ট্যান্ডার্ডাইজ করবো। তারপরে এগুলো আমি ডিটেলস বলছি না, এক্সাক্ট একটা 0.4 নর্মাল NaOH সলিউশন বানাবো, আর একটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আবার ওই NaOH-টাকে স্ট্যান্ডার্ডাইজ করে বুলেটের মধ্যেই আছে। তাহলে আমরা আবার একটা এক্সাক্ট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড বানাবো ইন 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক বাই কোয়ান্টিটেটিভ ডাইলিউশন। তাহলে আমার দুটো জিনিস যেটা বানাতে লাগবে বাফার, আমার তৈরি হয়ে গেল an exact 0.4 normal NaOH and an exact 0.4 normal acetic acid solution. এইবার আমি 9টা টেস্ট টিউবে 9টা বাফার বানাবো। এটা যেমন ছিল আমি সেটাই রেখেছি। তো আমরা কি কি প্রপোর্শনে মেশালে, সো আমরা দেখছি আমাদের মনে করার একটু যায় যে 3.8 ছিল ট্রানজিশনটা টু 5.4, তাহলে একটা পয়েন্ট আমরা রেখেছি তার থেকে লোয়ার, আর 5.4 একটা রেখেছি পিএইচ তার থেকে একটু বেশি। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো মিক্সিং করলাম। অবশ্যই এটা একটা আলাদা বিউরেট দিয়ে, এটা একটা আলাদা বিউরেট দিয়ে, এগুলো আলাদা বিউরেট দিয়ে আমরা নিলাম। এইবার আমার যে আমি তো কম্পেয়ার করব যে উইথ রেসপেক্ট টু দ্য অ্যালকালাইন ফর্ম, সেভাবে বলতে গেলে। তাহলে
আমার একটা তিনটে আরো টেস্ট টিউবে আমরা নিই কতটা ব্রোমোক্রিসাল গ্রিন নেব এবং আমরা কিভাবে ব্রোমোক্রিসাল গ্রিন দিই, আমরা ওই ড্রপিং ফানেলে করে দিই খুব সূক্ষ্ম মুকলা, এবং ওটাকে জাস্ট টিল্ট করে কোনো প্রেসার না দিয়ে এক ড্রপ আমরা ধরে নিই প্রতিটা ড্রপই সেম ভলিউম কন্টেন্ট করছে বা সেম অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন হোল্ড করছে, তাহলে আমরা এগুলো দিই। তার আগে আমি বলছি যে আমরা টেস্ট টিউব তিনটে নিচ্ছি, 10, 11, 12, আমরা 615 মাপছি জিনিসটাকে, তাহলে একটা খুব স্ট্রংলি অ্যালকালাইন সলিউশন বানাচ্ছি যার পিএইচ হচ্ছে 13। তাহলে এই তিনটেতে আমরা একদম যদি পিওর অ্যালকালাইন ফর্ম থাকতো, পুরো আইএন মাইনাস থাকতো, তাহলে কি হতো, তাহলে আমার ওই যে ইকুয়েশনটা ওটার মধ্যে লগ আইএন মাইনাস বাই এইচআইএন, তাহলে আইএন মাইনাসটাকে যদি ফিক্স করতে পারি তাহলে এইচআইএনটাও আমি রেমনেন্ট সলিউশন থেকে বার করতে পারবো। সো আমরা 2 to 3 drops অফ ইন্ডিকেটর অ্যাডেড, প্রথমে 2 ড্রপ 3 ড্রপ আমরা বলে দিই পরীক্ষার সময় বা ক্লাসে বলি না, 6 ড্রপ দিয়ে দেখ। তো কি করবো, অ্যাপ্রিসিয়েবল ভ্যালু পাই ফর ট্রান্সমিটেন্স, আমরা অ্যাবজর্বেন্স মাপি না, সো ট্রান্সমিটেন্সের জন্য একটা অ্যাপ্রক্সিমেটলি যদি 55% ট্রান্সমিটেন্সের মধ্যে এই অ্যাবসলিউটলি অ্যালকালাইন সলিউশনে যত ফোঁটা দেওয়ার পর ওটা ভ্যালুটা এই থেকে এই লাই করছে, তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবজর্বেন্সটা 0.7 to 0.8 এর মধ্যে লাই করবে, তাহলে সেই নাম্বার ততগুলো নাম্বার অফ ড্রপস আমরা টেস্ট টিউব গুলোর মধ্যে 1 থেকে 9 এর মধ্যে অ্যাড করব, অ্যাজিউমিং দ্য ইচ ড্রপ কন্টেইনস দ্য সেম অ্যামাউন্ট অফ ব্রোমোক্রিসাল গ্রিন। তো আমরা যখন কিরম ছেলেমেয়েরা যখন দেখবে যে 1 ড্রপ দিয়েছি এটা খুব ফেইন্ট, তারপরে আমরা এটা দিয়ে দেখলাম কিউটে দিয়ে আমরা দিয়ে দেখলাম যে না এটা অনেক কম হচ্ছে, মানে অনেক বেশি ভ্যালু ট্রান্সমিট করছে, তাহলে আরেক ড্রপ দিলাম। তো এইভাবে ট্রায়াল এন্ড এরার। তো আমাদের সবসময় আমরা বলি মেয়েদের যে প্রথমেরটা বাবা 2 ড্রপ দে, পরেরটা 4 ড্রপ দে, যাতে পরেরটা মাঝখানেরটা 3 ড্রপ দিতে পারিস, নইলে আরো একটা টেস্ট টিউবে এইসব মেলানো মেশানো ব্যাপার স্যাপার করতে হবে। সো সেইভাবে আমরা আমাদের একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া থাকে, ওদের বলে দিই 2 দিয়ে চেষ্টা কর, 4 দিয়ে চেষ্টা কর, তারপরে দেখ কি হয়, বা 5 দিয়ে চেষ্টা কর। তো এইভাবে ওরা ব্রোমোক্রিসাল গ্রিন গুলো দিল। এবার আমাকে ওয়ার্কিং ইকুয়েশনটায় আসতে হবে। আমি অত হিজিবিজি একটা স্পেক্ট্রা নিইনি, আমাদের দেখা যাচ্ছে যে পিএইচ রেঞ্জটা বাফারটা 3.8 থেকে 5.0, এর এখানেও একটা অ্যাবজর্বেন্স আছে, এর এখানেও একটা অ্যাবজর্বেন্স আছে, আর আমি যেটা নিয়েছি আইএন মাইনাস সেটা অ্যাবসলিউটলি অ্যালকালাইন রিজিয়নে, ঠিক আছে, তাহলে মানে এই পিএইচ 14 মানে এইরকম ভ্যালুটাতে আমি নিয়েছি। আচ্ছা, এবার আমরা একটু মাস ব্যালেন্স ইকুয়েশন অফ ইন্ডিকেটরে দেখি যে টোটাল, আমি বাফারের কথা ভাবছি, যে টোটাল ইন্ডিকেটর যেটা আমি দিলাম, টোটাল কনসেন্ট্রেশন অফ ইন্ডিকেটর, সেটা বাফার হচ্ছে এর মাঝামাঝি জায়গার মধ্যে আছে, ঠিক আছে, তাহলে আর আমি যদি এইভাবে ভাবি এর মাঝামাঝি জায়গায় আছে, তাহলে এইখানে কিন্তু ইটস নট দ্যাট এইচআইএন নেই, এখানে ইটস নট দ্যাট ইটস অনলি আইএন মাইনাস, তাহলে টোটাল ইন্ডিকেটর ভেঙে যাচ্ছে ইন্টু এইচআইএন ফর্ম আর একটা অ্যালকালাইন ফর্মে। তাহলে সেখান থেকে আমরা যে টোটাল অ্যাসিডিক ফর্ম, আমার ইকুয়েশনটা কি ছিল, লগ আইএন বাই এইচআইএন, ঠিক আছে, তাহলে এইটা বার করতে গেলে এইচআইএন ইজ ইকুয়াল টু টোটাল ইন্ডিকেটর মাইনাস যেটা আইএন মাইনাস ফর্মে আছে, ঠিক আছে, তাহলে টি ইজ দ্য টোটাল কনসেন্ট্রেশন অফ বিসিজি অ্যাডেড। এবার আমার টেস্ট টিউব নাম্বার 10 to 12 এ অনলি পিএইচ 13 আছে, তাহলে সেই যে অ্যাবসর্বেন্সটা তখন সেটার মাপবো, দ্যাট শুড বি ইজ ইকুয়াল টু এক্সটিংশন কোএফিসিয়েন্ট অ্যাট দ্যাট 615, অ্যান্ড আমি তো একটাই মানে ওয়েভলেংথেই করবো, তাহলে 615টাই আমার চয়েস, এবং আমি টোটাল তখন যা ইন্ডিকেটর আছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি, যখন এত হাই পিএইচ তখন আর এইচআইএন ফর্ম নেই, তাহলে টোটাল যেটা আছে সেটা হচ্ছে টোটাল ডিউ টু এইচআইএন, সরি আইএন মাইনাস, তাহলে এটাকে আমি এখন রেফার করে দিলাম দ্যাট ইট ইজ এ অ্যালকালাইন ইজ ইকুয়াল টু এক্সটিংশন কোএফিসিয়েন্ট এট 615 ইন্টু কনসেন্ট্রেশন অফ টি ইন্ডিকেটর যাই থাক পাথ লেংথ, তাহলে কনসেন্ট্রেশন অফ ইন্ডিকেটর ফর দিস অ্যালকালাইন সলিউশন ইজ ইকুয়াল টু EALK বাই এক্সটিংশন কোএফিসিয়েন্ট এট 615 ইন্টু পাথ লেংথ। এবার ইন্টারমিডিয়েট 1 to 9, এখানেও আমরা অ্যাবজর্বেন্স মাপছি কোথায়, অ্যাট 615, তা আমি যদি ইন্ডিকেটর আইএন মাইনাসটা ভাবি তাহলে আমার তার এক্সটিংশন কোএফিসিয়েন্টটা নেব, এবং সেই অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা লিখতে পারি দ্যাট ইট ইজ আইএন মাইনাস যেটুকু আছে, তাহলে এর মধ্যে আইএন মাইনাস ইজ ইকুয়াল টু, কারণ আমি এক্সটিংশন কোএফিসিয়েন্টটা আইএন মাইনাসে লিখছি, তাহলে এ বাই এপসাইলন 615 ইন্টু এল,
তাহলে টিআইএন আর আইএন মাইনাস। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এইটাকে বার করা, কারণ এই ইকুয়েশনে আমাকে পুট করতে হবে। তাহলে এইবার যদি আমি এই ইকুয়েশনটার মধ্যে পুট করি, তাহলে HIN ইজ ইকুয়াল টু এই কোয়ান্টিটি মাইনাস এই কোয়ান্টিটি যেটা মেজার্ড ফর দি বাফার। তাহলে ইট ইজ কামিং টু AL মাইনাস A বাই এক্সটেনশন 63 ইন্টু L, Lটা 1। তাহলে আমার এইবার HIN বাই IN মাইনাস বা IN মাইনাস বাই HIN মাইনাস যদি আমি করি, তাহলে IN মাইনাস এর কোয়ান্টিটিটা এইটা ডিভাইডেড বাই HIN রেসিডুয়াল যে প্রোটনেটেড ফর্মটা আছে সেটা হচ্ছে এইটা। এই দুটো রেশিও করলে A বাই AL মাইনাস A, তাহলে এই রেশিওটা আমি পেয়ে গেলাম ফর এনি বাফার সলিউশন। তাহলে আমার নাও ইকুয়েশন, ওয়ার্কিং ইকুয়েশন কামস টু pH is equal to pKIN plus log, this is the measurable quantity, A for all buffers মাপছি and AL for ওই টেস্ট টিউব 10 to 12 মাপছি। তাহলে এইবার যদি আমি এটাকে জাস্ট প্লট করি, একটা লিনিয়ার প্লট, কি প্লট করব, পিএইচ, ওই যে বাফারগুলোর পিএইচ যেগুলো আমি পেয়েছি, যেগুলো আমরা বানিয়েছি, এবং A is equal to 2 minus log টি করলাম, যে প্রত্যেকটার ভ্যালু অফ A and A alkaline পেলাম। তাহলে এই কোয়ান্টিটিটার লগটাকে যদি আমরা প্লট করি, তাহলে we get a linear plot। এইখান থেকে the intercept is the pKIN, এবং আমি আমার করে দেখাচ্ছি that absolutely 4.7 ভ্যালু এসছে। তাহলে আমি এখান থেকে একটু বেরিয়ে গেলাম, আমি একটু এক্সেলে এই জিনিসটা দেখাই, বিশেষ কিছুই নেই। আচ্ছা, এখানে আমরা পিএইচ গুলো, যে সলিউশন গুলো, বাফার গুলো বানিয়েছি, এন্ড অফকোর্স দ্য 13 বাফার, কারণ সেইটা আমার দিয়ে আমি ক্যালিব্রেট করেছি যন্ত্রটা, যে হ্যাঁ দিস নাম্বার অফ ড্রপস ইজ ওকে। তাহলে এবার আমরা পার্সেন্ট ট্রান্সমিটেন্স গুলো ক্যালকুলেট করেছি। তো আমাকে এ অ্যালক মাপতে হবে, তাহলে আমি সব কটার ক্ষেত্রে অ্যাবজর্বেন্সটা বার করবো। তাহলে অ্যাবজর্বেন্সটা পেলাম সব কটার ক্ষেত্রে, and this value is A alk, আমি এটাকে একটু হলুদ রং করলাম। তাহলে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে A বাই A alk মাইনাস A, তাহলে ইকুয়াল টু যেটাই A হোক ডিভাইডেড বাই A alk, মানে হচ্ছে এইটা, এটাকে আমাকে ফিক্স করতে হবে। তাহলে ফিক্স করলাম মাইনাস করেসপন্ডিং অ্যাবজর্বেন্স। তাহলে এই রেশিওটা পেলাম, সবকটাকে আমি ড্র্যাগ পুল করলাম, এটা আর আমার দরকার নেই, এটা তো আমার একদম ছিটকে বেরিয়ে যাবে। এবার এই প্রত্যেকটা ভ্যালু লগ করলাম, আচ্ছা। তাহলে এবার আমাকে পিএইচ ভার্সেস এইটাকে প্লট করতে হবে। তাহলে আমরা ইনসার্ট, চার্ট, স্ক্যাটার, সিলেক্ট ডেটা, অ্যাড, আমরা এক্স অ্যাক্সিসে নেব হচ্ছে এই কোয়ান্টিটিটা, আর ওয়াই অ্যাক্সিসে নেব পিএইচ আপ টু দিস। ঠিক আছে, আমরা তাহলে আমাদের গ্রাফ পেলাম। এইবার আমরা ট্রেন্ড লাইনটা অ্যাড করি। আমরা ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, স্কোয়ার্ড ভ্যালু, তাহলে দেখা যাচ্ছে যে ওই লগ ভ্যালুটা এবং pKIN value is 4.7001 and literature value is 4.73 কিছু একটা। So the pKIN can be determined, আমি আর চার্ট টাইটেল লিখলাম না, তাহলে pKIN value is 4.7001। Now আমি let me be very frank, আমি এই ডেটাটা কিন্তু একটা মানে অরিজিনাল ডেটা পেয়েছি, সেই ডেটাটা নিয়েই আমি করেছি। হ্যাঁ, তো এবার ডেটাটা অরিজিনাল পেয়েছি কি করে, 615 পাইনি, 600 ফর ডিফারেন্ট পিএইচ, 605, 610, 620, 630, মানে একদম পুরো রেঞ্জটা জুড়ে ছিল একটা পেপারে। সেখান থেকে আমি 615তে যেতে আমি
চয়েস করেছি আমার ল্যামডা ম্যাক্সটা। আমি সেই জন্য ওই 610 আর 20 মধ্যে দেখলাম প্রত্যেকটা ওই অ্যাভারেজের মতনই আসছিল ওই জায়গাটাতে পিকটার কাছে। তো ওই ভ্যালু গুলো নিয়ে এবং তার করেসপন্ডিং অ্যাবসর্বেন্স ভ্যালু গুলো কিন্তু পরিষ্কার দেওয়া ছিল, সেই ভ্যালু গুলো নিয়েই কিন্তু আমি এটা করেছি। ফলে দ্য পিকে ইন্ডিকেটর ভ্যালু ইজ কামিং টু দিস। আচ্ছা, আমি কি এটা এখানে বন্ধ করবো? তো টাইমটা হচ্ছে 12 তারিখে 7টা, মোটামুটি আমি এখনো দিয়ে জানি। আচ্ছা, এইখানে আমি সুচন্দ্রা পার্ট সেমিস্টার 4 এ একটা এক্সপেরিমেন্ট আছে যেটা ও দেখাতে পারেনি। সেটা হচ্ছে আমি বলেছিলাম আমি তো বাফার ওই কাজটা পুরোটাই এক, এই স্পেকট্রা ফেক্ট্রা অংশগুলো বাদ এগুলো কিচ্ছু থাকবে না সেটাতে। এটাতে শুধু 0.4 নর্মাল একটা এনওএইচ বানাতে হবে, একটা 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড বানাতে হবে, দিয়ে এই করেসপন্ডিং বাফার সলিউশন গুলো ওরা বানায় 9টা টেস্ট টিউবে। ফলে এই পোর্শনটা ওদের আর কিচ্ছু করতে হচ্ছে না। তাহলে জাস্ট এই 9টা সলিউশন বানাবে। আমরা পরীক্ষা ওদের 9টাও দিই না, আমরা ওদের 6টা বানাতে দিই। যাই হোক, ক্লাসে যখন করবে ওরা 9টা সলিউশন বানাবে এবং আর একটা ওদের আননোন মানে পিএইচ এর বাফার ওদের দিয়ে দেওয়া হবে এবং ওটার মধ্যে প্রত্যেকটার মধ্যে সেম অ্যামাউন্ট অফ ব্রোমোক্রিস্টাল গ্রিন দেবে এবং ওই বাফারের কালারটা যদি সাপোজ ইট লাইজ somewhere between the color of 4.45 and 4.63 ওরা লেখে the unknown buffer as a pH ranging between this। এবার যদি এটাই তিনটে করে ধরে ওরা ওয়ালের হোয়াইট ওয়ালের এগেনস্টে ধরবে এবং যদি দেখে যে কালারটা ম্যাচ করছে, যদি 4.63 তেই ম্যাচ করলো তাহলে আননোন বাফার ইজ 4.63। তাহলে আমরা ওদেরকে অ্যালাউয়েন্স দিই যে তোমরা এই রেঞ্জের মধ্যে আমার বাফারটা লাই করবে। তো আমার এই এক্সপেরিমেন্টটা বলা হয়ে গেল। এখানে কি কিছু বলবেন না? আমি পরেরটা বলে নি তারপরে একেবারে বলবেন, কারণ পরের এক্সপেরিমেন্টটা এইটাকে রিলেটেড খুব কিছু নেই। আচ্ছা, আমাদের প্রথমে কনভেনার একটা কথা বলেছিলেন যে 9টার মধ্যে যদি বাকিরা সবাই বলেন যে না উই ক্যান কন্টিনিউ ফর ফিউ মিনিটস মোর, আমার মনে হয় আজকে তাহলে শেষ করা যেতে পারে, তাই তো? তোমরা মোটামুটি কতটা টাইম লাগতে পারে মনে হচ্ছে? 10-12, হ্যাঁ এটা একটু সময় লাগবে, 15 মিনিট, তার সঙ্গে আলোচনাও থাকতে পারে। তো একটু কেউ বলুন যে তাহলে কি আমরা পরের দিন আমাদের একটা দিন হয়তো হাফ অফ দা সেশন হলেই হয়ে যাবে, নাকি আজকে আরেকটা দিন হোক? আজকে বরং যেটা বলা হলো সেটা নিয়ে যদি কিছু আলোচনা, হ্যাঁ এটাই বেটার। এই যেটুকু বলা হলো আমার মনে হয় আরেকটা দিন বলা ভালো। আর প্র্যাকটিক্যালের সম্পর্কে, বিশেষ করে প্লট সম্পর্কিত বেশ কিছু জেনারেল তথ্য ছাত্রদের মধ্যে পার্কুলেট করা